হ্যালো এভরিওয়ান, স্বাগতম তোমাদেরকে আমাদের আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব চ্যাপ্টারের লেকচার নাম্বার 7-এ। আজকে হচ্ছে আমাদের পার্ট 2, যেটা গ্যাস গতিতত্ত্ব ছিল সেটা স্টার্ট করব। তো আজকে হচ্ছে আমরা লেকচার নাম্বার 7-এ গ্যাসের গতিতত্ত্ব হতে চাপের সমীকরণ এবং হচ্ছে বিভিন্ন ধরনের বেগ সম্পর্কে হচ্ছে আমরা আলোচনা করে থাকবো। গ্যাসের যে বিভিন্ন ধরনের বেগ আছে সেইগুলা, প্লাস হচ্ছে কি আমাদের আরএমএস বেগ রিলেটেড কিছু ম্যাথও সলভ করে থাকবো। ঠিক আছে, তাহলে চলো আমরা স্টার্ট করি। তো আমরা হচ্ছে পার্ট 2 গ্যাস গতিতত্ত্ব, এটা হচ্ছে আমরা দেখাতে চেষ্টা করেছি। তারপর হচ্ছে কি আমরা এই অংশটা পড়ার জন্য আমাদের গ্যাসের যে মৌলিক স্বীকার্যসমূহ, ঠিক আছে, এই মৌলিক স্বীকার্যসমূহ আমাদের পড়ে ফেলতে হবে। তো স্বীকার্য ব্যাপারটা আসলে কি, আমরা হচ্ছে যখন কোনো রিসার্চ করি বা হচ্ছে কি কোনো কিছু প্রমাণের চেষ্টা করি, ঠিক আছে, তো তখন হচ্ছে কি আমরা প্রাথমিকভাবে যখন আমরা হচ্ছে কি কোনো একটা ইনসিডেন্টের কোনো কিছুই জানি না, তখন প্রাথমিকভাবে কিছু ধারণা করে নিই, ঠিক আছে, বা হচ্ছে গিয়ে স্বীকার করে নিই, যেটা বাস্তব জীবনে আমরা বলি যে এটা আমি ধারণা করে নিচ্ছি, এটা হইতে পারে। ঠিক আছে, তো এটাই হচ্ছে কি আমাদের এখানে ফিজিক্সের ভাষায় বলতেছি হচ্ছে স্বীকার্য। ঠিক আছে, আমরা একটা কিছু প্রমাণ করব, কিন্তু প্রমাণের আগে হচ্ছে আমরা জানি না বা হচ্ছে অ্যাকচুয়াল সিনারিওটা হচ্ছে কি আমরা এখন হচ্ছে টেস্ট করে প্রমাণ হয়নি। তো আমরা এই ক্ষেত্রগুলোতে মানে আমাদের প্রমাণের যে ইস্যুটা সেটা হচ্ছে কি সঠিকভাবে অগ্রসর করার জন্য আমরা শুরুতেই, ঠিক আছে, একদম ফার্স্ট স্টেপেই আমরা হচ্ছে কি কোনো কিছু স্বীকার করে নিই যে এটা হবে। ঠিক আছে, একটু এদিক সেদিক হইতে পারে বা একটু ত্রুটি থাকতে পারে, কিন্তু ইন জেনারেল এটা হওয়ার কথা বা হওয়ার চান্স আছে বা হবে। তো সেইগুলোকে আমরা হচ্ছে বলি কি স্বীকার্য। তো গ্যাস অণুর মৌলিক স্বীকার্যগুলো কী কী? তো আদর্শ গ্যাস কতগুলো স্বীকার্যের উপর প্রতিষ্ঠিত, এগুলোকে গ্যাস অণুর মৌলিক স্বীকার্য বলা হয়। তো স্বীকার্যগুলো হচ্ছে কি প্রত্যেকটি গ্যাস অসংখ্য কণার সমন্বয়ে গঠিত। ঠিক আছে, প্রত্যেকটা গ্যাস অসংখ্য কণা, ধরো একটা গ্যাস পাত্রে হচ্ছে কি তোমার অক্সিজেন আছে, তো এখানে অসংখ্য কণা হচ্ছে কি ওই গ্যাস পাত্রে বিদ্যমান। কণাগুলোকে অণু বলে। ঠিক আছে, কণাগুলোকে বলা হয় অণু। একটি গ্যাসের অণুগুলো সদৃশ। ঠিক আছে, ধর হচ্ছে একটা পাত্রে অক্সিজেন গ্যাস আছে, এই অক্সিজেনের মধ্যে হচ্ছে কি ওই পাত্রে অক্সিজেনের যতগুলা অণু আছে সবগুলাই হচ্ছে কি একদম সেম টু সেম। শুধুমাত্র এই পাত্রের না, অন্য পাত্রেও যদি থাকে অক্সিজেন, সেই ক্ষেত্রে হচ্ছে কি সবগুলা অণু সদৃশ, মানে একদম সেম টু সেম। কিন্তু একটি গ্যাসের অণু অন্য গ্যাসের অণু থেকে ভিন্ন। ধরো অক্সিজেন গ্যাসের যে অণু, যেরকম শেপ বা যেরকম হচ্ছে গিয়ে ভর, যেরকম সাইজ, ঠিক আছে, এটা কিন্তু হচ্ছে কি আবার নাইট্রোজেন গ্যাসের অণুর সাথে মিলবে না। তো এটাই বলছে যে হচ্ছে অন্য গ্যাসের অণু থেকে ভিন্ন। গ্যাসের অণুগুলো বিন্দু ভর, মানে হচ্ছে ভরটা আমাদের যে গ্যাসের আকৃতিটা, আকারটা অনেক ছোট, মানে হচ্ছে একদম একটা পয়েন্টের মতো আমরা চিন্তা করতে পারি। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে তার ভরটা যে হবে এটা হবে কি একদম একটা পয়েন্টে পুঞ্জীবিত ভরের সমতুল্য। ঠিক আছে, বিন্দু ভর, কঠিন এবং হচ্ছে কি আদর্শ স্থিতিস্থাপক গোলক। তো যে আকারটা সেটা অতি ক্ষুদ্র হলেও বা ছোট হলেও সেটা হচ্ছে গিয়ে কি কঠিন এবং হচ্ছে কি আদর্শ স্থিতিস্থাপক গোলক। এটা হচ্ছে আমি স্বীকার করে নিচ্ছি। অণুগুলো বিভিন্ন দ্রুতিতে বিভিন্ন দিকে ইতস্তত বিক্ষিপ্তভাবে ছোটাছুটি করে। ঠিক আছে, এবং পরস্পর ও পাত্রের সাথে পাত্রের দেয়ালের সাথে ধাক্কা খায়। ঠিক আছে, তার মানে হচ্ছে গিয়ে যেদিকে ইচ্ছা সেদিকে হচ্ছে গিয়ে র্যান্ডমভাবে ছোটাছুটি করে। এই ছোটাছুটি করার ফলে পরস্পরের সাথে এবং কি পাত্রের দেয়ালের সাথে ধাক্কা খায়। তাহলে পাত্রের দেয়ালের সাথে অণুগুলোর ধাক্কার দরুনই গ্যাসের চাপের সৃষ্টি হয়। তাহলে এই যে আমাদের গ্যাসের পাত্রের সাথে বারবার ধাক্কা খাচ্ছে, ঠিক আছে, এই ধাক্কার ফলে আসলে আমরা যে চাপটা কাউন্ট করি বা হচ্ছে গিয়ে কি অনুধাবন করি, অনুভব করি, সেই চাপটা কিন্তু এখান থেকেই সৃষ্টি। ঠিক আছে, তো অণুগুলোর দ্রুতি 0 থেকে অসীম পর্যন্ত হইতে পারে। অণুগুলোর যে বেগ, এই বেগগুলো হচ্ছে কি 0 থেকে অসীম পর্যন্ত হইতে পারে। অণুগুলো নিউটনের গতি সূত্র মেনে চলে। তার মানে আমাদের যে যে সূত্রগুলো ইউজ করব, এই সূত্রগুলো হচ্ছে নিউটনের যে সূত্র, সেই সূত্রের সাথে আমরা হচ্ছে রিলেট করতে পারবো। ঠিক আছে, তারপর হচ্ছে গিয়ে গ্যাসের আয়তনের তুলনায় অণুগুলোর আয়তন নগণ্য। ধরো তোমার একটা গ্যাস পাত্র আছে, গ্যাস পাত্রটার আকার হচ্ছে এতটুকু। ঠিক আছে, ধরো হচ্ছে 1 মিটার কিউব। এই গ্যাস পাত্রের আয়তন হচ্ছে তোমার 1 মিটার কিউব। এখন গ্যাসের যে হচ্ছে আকার, এটা আমরা যেটা ধরে নিচ্ছি একদম হচ্ছে খুবই ক্ষুদ্র এবং হচ্ছে গিয়ে কি বিন্দুর সমতুল্য। ঠিক আছে, তো এই 1 মিটার কিউবে তোমার যদি হচ্ছে গিয়ে 100 অণু থাকে, ঠিক আছে, ধরো এইগুলো অণু, তো অণুগুলার হচ্ছে গিয়ে আয়তন খুবই নগণ্য। মানে বিভিন্ন অংশে যে ছড়ায় ছিটায় আছে অণুগুলা, 100 অণু, এরকম ক্ষুদ্র ক্ষুদ্র 100 অণু, এই অণুগুলা তুমি যদি হচ্ছে গিয়ে জাস্ট তার নিজস্ব যে ভলিউমটা, মানে তার যে বরটা যেখানে পুঞ্জীভূত আছে, ধরো যে এই পয়েন্ট হচ্ছে তার বরটা পুঞ্জীভূত আছে, এটা হচ্ছে তার শেপ, আকার। তো ওই আয়তনটা, শুধুমাত্র যদি ওই আয়তনটা আমরা কাউন্ট করি, তাহলে আমরা দেখবো হচ্ছে গিয়ে কি 100 অণুর আয়তন খুবই অল্প। সে কিন্তু এই পাত্রের পুরাটাই দখল করে আছে। পাত্র যে 1 মিটার কিউব, এই সে কি করতেছে, পুরাটাই কিন্তু সে দখল করে আছে, কিন্তু তার যে হচ্ছে কি নিজস্ব যে 100 অণু, এইগুলাকে যদি আমি হচ্ছে কাউন্ট করি, তাহলে হয়তো সেই এতটুকু আমরা আয়তন পাবো। ঠিক আছে, ধরো একটা রুমের মধ্যে একটা বড় রুম, একটা বড় রুমে হচ্ছে গিয়ে 3 জন মানুষ আছে। তাহলে এই 3 জনেই কিন্তু পুরো রুমটা কি হচ্ছে নিজের বলে দাবি করতে পারে যে আমরা এই রুমে 3 জন থাকি। ঠিক আছে,
এখন আমাদের মানুষের যে হচ্ছে কি আকৃতি, এই শেপ চিন্তা করলে আমরা হচ্ছে তিনজনের যদি ভলিউম কাউন্ট করি তাহলে কিন্তু ওই রুমের তুলনায় খুবই কম হবে, কিন্তু আমরা বাস্তব জীবনে বলতেছি এই 3টা রুম আমরা দখল করি বা আমরা থাকি, এই রুমটা হচ্ছে আমাদের, ঠিক আছে। তো এই রুমের তুলনায় মানুষের হচ্ছে যেরকম আকৃতিটা অনেক ছোট, তো এই ক্ষেত্রেও গ্যাসের পাত্রের সে পুরাটাই দখল করতেছে, কিন্তু তার যে অণুগুলার যে হচ্ছে গিয়ে আয়তন, এগুলো যদি আমরা কাউন্ট করি তাহলে এই পাত্রের তুলনায় খুবই ক্ষুদ্র হবে, ঠিক আছে। ওকে, তারপর চলো আমরা পরবর্তী অংশে যাই, নগণ্য, ঠিক আছে। তারপর হচ্ছে আরো কয়েকটা স্বীকার্য আছে যে অণুগুলো পরস্পরের সাথে কিংবা পাত্রের দেয়ালের সাথে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল নেই, ঠিক আছে। পরস্পরের সাথে কোনো আকর্ষণ বা বিকর্ষণও নেই এবং হচ্ছে পাত্রের দেয়ালের সাথেও কি নেই, কোনো আকর্ষণ বিকর্ষণ নেই। দেখো আমরা কিন্তু শুরুতেই বলছি এগুলো স্বীকার্য, মানে আমরা প্রমাণের সুবিধার্থে এগুলো আমরা স্বীকার করে নিচ্ছি। এরকম না যে হচ্ছে অণুগুলোর মধ্যে কোনো প্রকার আকর্ষণ বিকর্ষণ নেই। আকর্ষণ বিকর্ষণ কিন্তু অবশ্যই আছে, মানে আকর্ষণ মাস্ট আছে। আমরা হচ্ছে গিয়ে ছোটবেলা থেকে পড়ে আসতেছি যে কঠিন পদার্থের অণুগুলোর মধ্যে আকর্ষণ সব থেকে বেশি, তরল পদার্থের মধ্যে আরেকটু কম, বায়বীয় পদার্থের মধ্যে আরেকটু কম, মানে নেই যে এরকম কিন্তু না। এটা আমরা প্রমাণের সুবিধার্থে স্বীকার করে নিচ্ছি যে আচ্ছা ঠিক আছে নেই, ঠিক আছে, আছে তবে সেটা খুবই অল্প, তো এটাকে আমরা নিয়ে ধরে নিচ্ছি। গ্যাসের শক্তি সম্পূর্ণটাই কি গতিশক্তি, গ্যাসের যে শক্তিটা হবে এটা সম্পূর্ণটাই কি গতিশক্তি। কোনো বেশি পাল্লার বল গ্যাস অণু ও পারস্পরিকের মধ্যে ক্রিয়া করে না, মানে এখানে যে গ্যাস অণুগুলো আছে এগুলোর মধ্যে বাহ্যিক অন্য কোনো ফোর্স আর কাজ করতেছে না, ঠিক আছে। সংঘর্ষগুলো হচ্ছে সম্পূর্ণ স্থিতিস্থাপক, ঠিক আছে। আমরা হচ্ছে কি যেহেতু ধরে নিচ্ছি কঠিন এবং হচ্ছে গিয়ে কি এখানে অন্য কোনো শক্তি নেই, জাস্ট গতিশক্তি এবং হচ্ছে গিয়ে কি বাহ্যিক কোনো বলও নেই, তো সেই ক্ষেত্রে এটা অবশ্যই কি স্থিতিস্থাপক সংঘর্ষ হবে, কারণ আমরা স্থিতিস্থাপক সংঘর্ষের শর্ত হচ্ছে বাহ্যিক কোনো বল কাজ করবে না, ঠিক আছে। তো আমরা এখানে শুরুতেই পড়ছি যে এখানে একটা স্বীকার্য পড়ছি যে হচ্ছে অন্য কোনো বল কাজ করে না, আবার অন্যগুলো হচ্ছে গিয়ে কি কঠিন, সেই ক্ষেত্রে অবশ্যই সংঘর্ষগুলো কি স্থিতিস্থাপক। পরস্পরের সাথে এবং পাত্রের দেয়ালের সাথে সংঘর্ষের সময় ভরবেগ ও গতিশক্তি সংরক্ষিত থাকে, ঠিক আছে। স্থিতিস্থাপক সংঘর্ষের শর্তই হচ্ছে গিয়ে আমাদের কি ভরবেগ এবং গতিশক্তি দুইটাই সংরক্ষিত। গ্যাস অণুর গতিশক্তি গতি ঘর্ষণহীন, ঠিক আছে। গ্যাস অণুর যে গতিগুলো, এই গতিগুলো হচ্ছে ঘর্ষণহীন, মানে কোনো প্রকার বাধা নেই। এটা কিন্তু আমরা স্বীকার করে নিচ্ছি। আমরা কিন্তু যখন চ্যাপ্টার নাম্বার 7 পড়ছি, ঠিক আছে, সান্দ্রতা, তখন কিন্তু আমরা পড়ছি যে হচ্ছে গিয়ে তরল এবং হচ্ছে গিয়ে কি গ্যাসীয় পদার্থ, ঠিক আছে। একটা তল যখন অন্য তলের উপর চলতে চেষ্টা করে তখন কিন্তু একটা বাধার সৃষ্টি হয়, যেটাকে আমরা সান্দ্রবল বলছিলাম, ঠিক আছে। তো এখানে আমরা ধরতেছি হচ্ছে ঘর্ষণহীন, যে কোনো ঘর্ষণ নেই। তো গ্যাস অণুর দ্রুতি তাপমাত্রার উপর নির্ভরশীল, এই যে বেগ যেটা, এই বেগটা হচ্ছে কি তোমার কি তাপমাত্রার উপর নির্ভরশীল। তো কিভাবে নির্ভরশীল এটা হচ্ছে আমরা সামনে পড়বো। গ্যাস অণুগুলোর মোট গতিশক্তি পরম তাপমাত্রার সমানুপাতিক, ঠিক আছে। মোট যে গতিশক্তি এগুলো হচ্ছে আমরা সূত্রে পড়বো, ঠিক আছে। এটা হয়তো এখন তোমার মুখস্থ করার দরকার নেই, কারণ এগুলোর জন্য আলাদা যখন আমরা সূত্র পড়বো তখন আমরা হচ্ছে গিয়ে সূত্র থেকেই এগুলো আমরা মাথায় রাখতে পারবো, ঠিক আছে। দুটি ক্রমিক সংঘর্ষের মধ্যবর্তী সময়ের তুলনায় সংঘর্ষকাল অতি নগণ্য, ঠিক আছে। দুটি ক্রমিক সংঘর্ষের মধ্যবর্তী যে সময়, ধরো হচ্ছে গিয়ে একটা গ্যাস পাত্রে যেহেতু অসংখ্য কণা আছে, তাহলে হচ্ছে গিয়ে কি অণু আছে, তাহলে হচ্ছে গিয়ে তাদের মধ্যে সংঘর্ষ হইতে পারে। এখন ধরো এই কণাটা ওইদিকে যাচ্ছে, এই কণাটা এইদিকে আসতেছে, আইসা হচ্ছে গিয়ে কি সংঘর্ষ হবে। এখন এই পয়েন্ট থেকে এই পয়েন্টে দুইটা যে পয়েন্ট, এই পয়েন্ট এবং এই পয়েন্ট, দুইটা যে অণু ছিল তাদের মধ্যে আসতে, মানে সংঘর্ষটা ঘটতে সময় লাগছে হচ্ছে ধরো 2 সেকেন্ড, আর সংঘর্ষ হয়েছে খুবই অল্প সময়, ধরো হচ্ছে 0.002 সেকেন্ড, 0.002 সেকেন্ড, মানে এত অল্প সময় ধরে তোমার হচ্ছে কি সংঘর্ষটা হয়েছে। তাহলে দেখো সংঘর্ষ হইতে লাগছে হচ্ছে কি 2 সেকেন্ড, আর সংঘর্ষ কাল যেটা, ঠিক আছে, মানে হচ্ছে সংঘর্ষটা স্থায়িত্বকাল যেটা, এটা হচ্ছে 0.002 সেকেন্ড। এই কথাটা এখানে বলছে যে সময়ের তুলনায় অতি নগণ্য। অণুগুলো ইতস্তত বিক্ষিপ্তভাবে গতিশীল হলেও সর্বত্র গ্যাসের ঘনত্ব সমান থাকে, ঠিক আছে। মানে যেদিক সেদিক হচ্ছে কি অণুগুলো ছুটাছুটি করতেছে, কিন্তু আমাদের হচ্ছে ঘনত্ব যেটা, ঘনত্বটা সেম থাকে। এই কথাটা আমি তোমাদের এখানে বলি, গ্যাস পাত্র। ওকে, আমি আবার হচ্ছে কি এখানে একটা পাত্র রেখে ফেলি। তো ধরো এই যে এই গ্যাস পাত্রে অণুগুলো হচ্ছে গিয়ে কি অণু ছিল, তো আমরা বলতেছি হচ্ছে গিয়ে কি যে কণাগুলা যেদিকে পারতেছে সেদিকে ছোটাছুটি করতেছে। এখন ঘনত্ব সমান মানে কি, এই প্রত্যেকটা একক আয়তন বা হচ্ছে প্রত্যেকটা অংশ, মানে এই পাত্রের যে কোনো একটা অংশ যদি আমি নিই, ক্ষুদ্র একটা অংশ যদি আমি নিই একক আয়তন নিই, অথবা আরো কম অথবা আরো বেশি নিই, তো সবগুলো অংশ আমি দেখবো হচ্ছে কি গ্যাসের যে ডেন্সিটিটা এটা সেম। এই কথাটার মানে হচ্ছে কি আমি যদি এইগুলাকে অনেকগুলো ছোট ছোট ভাগে ভাগ করি, ঠিক আছে, ধরো হচ্ছে কি আমি আরো বেশ কয়টা ভাগে ভাগ করলাম, এরকম ভাবে আর কি ভাগ করে নিচ্ছি। তাহলে প্রতিটা যে গড়, এই প্রতিটা গড়ে সমল সংখ্যক তোমার হচ্ছে গিয়ে কি কণা থাকবে, অণু থাকবে। ধর হচ্ছে যেদিক সেদিক ছুটাছুটি করতেছে তা ঠিক, কিন্তু ছুটাছুটি করলেও এই যে এইটার ভিতর হচ্ছে গিয়ে কি তোমার দুইটা অণু যদি থাকে, তাহলে প্রত্যেকটার ভিতরে এরকম দুইটা অণু তোমার থাকবে।
এই ব্যাপারটার মানে কি, ধরো হচ্ছে কি ও তো যেদিক সেদিক ইচ্ছা ছোটাছুটি করতে পারে, এখন ও যদি হুট করে হচ্ছে এইদিকে চলে যায়, এটা মিন করতেছে এই যে এখানে যে ফাঁকা স্থানটা তৈরি হয়েছে বা এখানে যে ডেন্সিটিটা একটু কম ছিল, অন্য কোনো জায়গা থেকে হইলেও কি হয়েছে, এটা এসে পূরণ হয়ে গেছে। ঠিক আছে, বাসের সিটের মতো তুমি চিন্তা করো যে হচ্ছে কি ওকে যাই হোক ওইদিকে আর যাওয়ার দরকার নেই। ওকে, ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? তাহলে আমরা হচ্ছে গিয়ে এই যে দেখো অলরেডি ইতিমধ্যে সবগুলোতেই হচ্ছে 2টা করে আছে। ঠিক আছে, এরকম আর কি থাকবে, কোথাও কম বা কোথাও বেশি হবে না। যেখানে একটা বেশি হয়ে গেছে এটা মুছে দেওয়া দরকার। ওকে, এখান থেকে একটু মুছে দিই। না মুছলেও কোনো সমস্যা নেই, এটা হচ্ছে গিয়ে একদম গুনে গুনে যে 2টা পাওয়া লাগবে এরকম না, জাস্ট বোঝানোর জন্য আর কি। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? তাহলে এরকমভাবে ছোটাছুটি করলেও প্রত্যেকটা অংশে এরকমভাবে কি ঘনত্ব সেম থাকবে। এখন আর কিছু অংশ দিয়ে আমরা দেখি এই শিকার্যগুলোর মধ্যে কিছু ব্যাপার যদি আমরা একটু হচ্ছে ইলাবোরেট করি, তাহলে শিকার্যগুলোর মধ্যে গ্যাস অণুর যে গোলাকার গঠনটা, ঠিক আছে, এটা হচ্ছে তাৎপর্যপূর্ণ। কারণ হচ্ছে গোলাকার গঠন যখন আমরা কাউন্ট করতেছি তখন তাকে আমরা মানে ছোট একটা হচ্ছে বৃত্তের মতো তুমি চিন্তা করো, জাস্ট পয়েন্ট। ঠিক আছে, এই পয়েন্টের গুণনটাকে তখন আমরা কাউন্ট করতেছি না। ধরো হচ্ছে কি এই পয়েন্টটা হয়তো সে এই দিয়ে গতিশীল, হয় এক্স অক্ষ বরাবর গতিশীল, অথবা ওয়াই অক্ষ বরাবর গতিশীল, অথবা হচ্ছে কি জেড অক্ষ বরাবর গতিশীল, মানে এই 3টা গতির ডিরেকশনে আমরা কাউন্ট করতেছি। সে নিজেও কিন্তু হচ্ছে কি ঘুরতে পারে, কিন্তু এটাকে আমরা একদম ক্ষুদ্র এবং হচ্ছে কি গোলাকার দোষী, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা কি তার যে গুণনটা হয়তো আমরা কাউন্ট করতে পারতেছি না বা হচ্ছে কাউন্ট করতেছি না। ঠিক আছে, মানে এটা হচ্ছে কি আমরা নিজস্ব যে গুণন এটা হচ্ছে আর কি আমরা বিবেচনা করি নাই। আর যদি দ্বিপরমাণুর গ্যাস হয়, ঠিক আছে, বা হচ্ছে গিয়ে তার থেকেও বেশি পরমাণুর গ্যাস হয়, তখন কিন্তু গুণনটা হচ্ছে গিয়ে আবার আমরা কাউন্ট করতে হবে বা কাউন্ট করতে পারি। ব্যাপারটা আমি তোমাদের হচ্ছে যদি একটু বুঝিয়ে বলি, যে আমাদের হচ্ছে যদি একটা গোলাকার ছোট একটা বস্তু, মানে খুবই ক্ষুদ্র গোলাকার একটা বস্তু, এখন ও যে ঘুরতেছে, ঠিক আছে, যেহেতু মানে ও একটা হচ্ছে গিয়ে সিমিলার আকৃতি, ধরো এই কালার, এই বৃত্তের কালার জাস্ট হচ্ছে গিয়ে কি ওইরকম হালকা ব্লু, ঠিক আছে, লাইট ব্লু। তো সে যখন ঘুরতেছে এই গুণনটাকে কিন্তু আমি হচ্ছে গিয়ে কি খেয়াল করতে পারতেছি না। সে যদি তার নিজের জায়গায় হচ্ছে সারাদিনও ঘুরে, আমি তো জাস্ট হচ্ছে কি তার যে ফ্রন্ট সাইডটা এটাই কিন্তু আমরা দেখতেছি। ঠিক আছে, এটা দেখার ফলে কিন্তু তার যে মানে রোটেশন এটা আমি হচ্ছে গিয়ে কি খেয়াল করতে পারতেছি না। কিন্তু দ্বিপরমাণু যদি গ্যাস হয়, দ্বিপরমাণুর গ্যাস মানে হচ্ছে ধরো কি একটা সরলরৈখিক অথবা অন্য কোন দ্বিপরমাণু যেমন তো সরলরৈখিক গঠনই হবে, তাহলে হচ্ছে ধরো এই প্রান্তে হচ্ছে তোমার একটা পরমাণু, এই পাত্রে হচ্ছে তোমার কি একটা পরমাণু। তো সেই ক্ষেত্রে তার যে রোটেশনটা সেটা কিন্তু হচ্ছে কি ধরো এই কলমের মতো হইতে পারে, যে এই পাশে একটা পরমাণু এই পাশে একটা পরমাণু, তখন তার যে রোটেশনটা ধরো হচ্ছে সেই ইচ্ছা করলে এইভাবে ঘুরতে পারে। মানে দেখো তখন কিন্তু তার গুণনের জন্য অবশ্যই হচ্ছে কি এই পরমাণু এবং এই পরমাণু যেহেতু কানেক্টেড, তখন কিন্তু তার যে হচ্ছে গিয়ে কি রেখাটা হয় এরকমভাবে ঘুরবে, অথবা কি এরকমভাবে ঘুরতে পারে। মানে তখন হচ্ছে দ্বিপরমাণু বা বহু পরমাণু যদি হয়, তখন কিন্তু তার ঘূর্ণন বা হচ্ছে আবর্তনের যে ব্যাপারটা সেটাও কিন্তু হচ্ছে আমাদের কনসিডার করতে হবে। তো এই ব্যাপারটাই বলছে যে আমাদের যখন হচ্ছে ক্ষুদ্র গোলাকার গঠন চিন্তা করতেছি, তখন তার নিজস্ব যে ঘূর্ণন এটাকে আমরা ধরতেছি না। তবে যদি দ্বিপরমাণু বা বহু পরমাণু হয় সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে কি এই ধারণা প্রযোজ্য নয়। মানে হচ্ছে তখন আমরা তার যে হচ্ছে রোটেশনটা সেটা কিন্তু আমাদের হচ্ছে গিয়ে কাউন্ট করতে পারি বা আমরা হিসেবের বাইরে রাখার সুযোগ নেই। তো গ্যাস অণু কঠিন, সংঘর্ষ স্থিতিস্থাপক এবং আন্তঃআণবিক কোনো বল নেই, এই 3টি শিকার্য আবার হচ্ছে সম্পর্কযুক্ত। কারণ হচ্ছে আমরা এই যে সংঘর্ষ স্থিতিস্থাপক কঠিন কোনো বল নেই, এখান থেকে এই যে আমরা স্থিতিস্থাপক সংঘর্ষের যে ব্যাপারটা সেটা আমরা হচ্ছে প্রয়োগ করবো আর কি, যেটা আমরা শিকার্য আকারে ধরে নিছি। তো তারপর হচ্ছে অণুগুলোর পারস্পরিক দূরত্বের তুলনায় এদের আকার নগণ্য, এই শিকার্যটি সব থেকে গুরুত্বপূর্ণ। কারণ আমরা রসায়নের সব থেকে বেশি এটা আমরা ইউজ করি যে আমাদের বাস্তব গ্যাসকে আদর্শ গ্যাসের মতো আচরণ করানোর শর্ত। ঠিক আছে, পারস্পরিক দূরত্ব তুলনায় এদের আকার যে নগণ্য, আমরা হচ্ছে তখন হচ্ছে উচ্চ তাপমাত্রা দিই আর হচ্ছে কি নিম্ন প্রেশার দিয়ে যেন হচ্ছে কি এই শিকার্যটা যেন সত্য হয় বা এই ব্যাপারটা যেন সত্য করতে পারি, যার ফলে বাস্তব গ্যাসকে আমরা কিছুটা হলেও কি আদর্শ গ্যাসের দ্বার প্রান্তে নিয়ে যেতে পারি। ঠিক আছে, এই ব্যাপারটা হচ্ছে তোমরা রসায়নে পড়ছো বা রসায়নের পড়বা, যদি এখন নাম পড়ে থাকো, রসায়নের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ওকে। তো এখান থেকে জাস্ট তুমি একটা ব্যাপার মাথায় রাখতে পারো, যে লাস্টের যে সেন্টেন্সটা, যে কেন উচ্চ চাপে আদর্শ গ্যাস আদর্শ আচরণ থেকে বিচ্যুত হয়। মানে উচ্চ চাপ যদি তুমি প্রদান করো কোনো গ্যাসকে, তাহলে সেই ক্ষেত্রে তার আদর্শ যে আচরণটা সেখান থেকে সে বিচ্যুত হয়ে যায়। আর উল্টাটা যদি বলি যে নিম্নচাপ, ঠিক আছে, নিম্নচাপ এবং হচ্ছে কি উচ্চ তাপমাত্রা, সেই ক্ষেত্রগুলোতে হচ্ছে তোমার কি বাস্তব গ্যাস আদর্শ গ্যাস নিয়ে আচরণ করে। তো তোমাদের রসায়নে এরকম টাইপের কোয়েশ্চেন প্রতি বছরই বোর্ড পরীক্ষা আসে। তো আমরা বলে যাই যে হচ্ছে উচ্চ তাপমাত্রা নিম্নচাপ নাকি হচ্ছে গিয়ে
উচ্চচাপ নিম্ন তাপমাত্রা, ঠিক আছে। এই ব্যাপারটাকে আমি এরকমভাবে মাথায় রাখতাম। তো তুমি যদি কোথাও হচ্ছে কি আগুন ধরিয়ে দাও, তাহলে আগুনের যে হচ্ছে ধোঁয়াটা সেটা কোন দিকে যায়? উপরের দিকে যায়। আর আমরা যখন হচ্ছে কোথাও দাঁড়িয়ে থাকি, তাহলে আমাদের যে প্রেশারটা পড়ে সেটা কোন দিকে পড়ে? নিচের দিকে পড়ে। তো আমাদের মাধ্যমেই হচ্ছে কি এটাকে আমরা মনে রাখতে পারি আর কি। তো আমি এইভাবে মাথায় রাখতাম যে উচ্চ তাপমাত্রা, ঠিক আছে। উচ্চ তাপমাত্রা ওই যে আগুনের ধোঁয়া উপরে উঠে যায়, মানে তাপ থেকে যে ধোঁয়াটা হচ্ছে উপরে চলে যাচ্ছে, তাহলে উচ্চ তাপমাত্রা। আর আমাদের যে প্রেশারটা সেটা হচ্ছে নিচের দিকে যাচ্ছে, তার মানে হচ্ছে নিম্নচাপ। তো এই দুইটা কেসে, ঠিক আছে, আমরা যখন এই দুইটা কেস বা এই দুইটা শর্ত একসাথে হচ্ছে গিয়ে কি আরোপ করি, তখন বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের মতো আচরণ করতে প্রস্তুত হয়। তাহলে যে গ্যাসের অণুগুলো সকল তাপমাত্রা ও চাপে, এটা আমরা অলরেডি পড়ছি, তাদেরকে আদর্শ গ্যাস বলে, বাস্তব গ্যাস বলে। তো প্রকৃতপক্ষে কোনো গ্যাসই আদর্শ গ্যাসের মতো আচরণ করে না, এটি কল্পনা মাত্র। আদর্শ গ্যাসের সূত্রগুলো থেকে আমরা বাস্তব গ্যাসের আচরণ সম্পর্কে ধারণা পেতে পারি, ঠিক আছে। তো এইগুলো যা শিকার্য আমরা পড়ে নিছি। তো এই শিকার্যের সাথে হচ্ছে কি আরও কিছু ব্যাপার যদি আমরা বলি, তো এইগুলো হচ্ছে কি আমি এই যে ব্যাপারগুলো, এইগুলো হচ্ছে আমি ট্রাউনিক স্যারের বই থেকে আর কি ইনফরমেশনগুলো নিয়ে আসছি। তার মানে তোমরা বইয়ের বিকল্প হিসেবে এটা ইউজ করতে পারো। তো বই তো অবশ্যই পড়তে হবে, বইয়ের বিকল্প আসলে কোনো কিছুই নেই। মানে আমি এখানে আর কি যথেষ্ট ইনফরমেশন রাখতে চেষ্টা করছি। আর এটা বলে দেওয়ার কারণ আমি এখানে হচ্ছে কি কোনো কি ওনার ক্রেডিট দেই নেই, যে কেউ মনে হতে পারে যে এইগুলো হয়তো আমি লিখছি না। এটা হচ্ছে কি আমি বিভিন্ন বই থেকে ঘাটাঘাটি করে নিই, এই অংশটা পুরোটাই প্রামাণিক স্যারের বই থেকে নিয়ে আসছি, ঠিক আছে। তো এই ব্যাপারটা যাতে একদম কপি মানে এটা যদি না বলি তাহলে হয়তো ব্যাপারটা খারাপ দেখা যায়। তো এটা হচ্ছে কি আমি লিখে দিতাম, তো লিখতে যেহেতু ভুল করছি সেজন্য আর কি এখানে বলে দেয়া। তাহলে গ্যাসের আণবিক গতিতত্ত্ব, আমরা জানি গ্যাসের নির্দিষ্ট কোনো আকার এবং আয়তন নেই। মানে আণবিক গতিতত্ত্বের যে ব্যাপারটা, এটা হচ্ছে আমি যে অংশটা এখানে হচ্ছে একদম সব থেকে ইম্পর্টেন্ট, সেটা আমি তোমাদের হচ্ছে মার্ক করে দিই। যে 1730 সালে বিজ্ঞানী হচ্ছে বার্নৌলি গ্যাসের অণুগুলোকে ইতস্তত বিক্ষিপ্ত গতিশীল ধরে একটি তত্ত্ব প্রদান করেন এবং গ্যাসের চাপের কারণ ব্যাখ্যা করেন। মানে এখানে মেইন যে থিমটা, যে গ্যাসের পাত্রে গ্যাসের যে কণাগুলা, ঠিক আছে, বা হচ্ছে অণুগুলা, এগুলো হচ্ছে ইতস্তত র্যান্ডমলি যেদিকে ইচ্ছা সেদিকে, মানে যে কোনোভাবেই গতিশীল করতেছে। তো হচ্ছে গিয়ে এটাকে থিম ধরে, ঠিক আছে, যেদিকে ইচ্ছা সেদিকে যে ছোটাছুটি করতেছে, আমরা যে হচ্ছে গিয়ে একটু আগে শিক্ষার্যতে পড়ে আসছি, ঠিক আছে, এটাকে থিম ধরে, ঠিক আছে, গতিশীল ধরে একটি তত্ত্ব প্রদান করেন, ঠিক আছে। এবং এই তত্ত্বের মাধ্যমেই, ঠিক আছে, আমরা হচ্ছে গ্যাসের যে চাপ, এই চাপের কারণ ব্যাখ্যা করতে পারি। তারপর হচ্ছে বেগ, মানে একটা ইকুয়েশনে উনি হচ্ছে কি নিয়ে আসছেন এই ব্যাপারটা ইউজ করে, ঠিক আছে। এই তত্ত্বটা ইউজ করে আমরা চাপ বলো বা অন্যান্য ব্যাপার আমরা হচ্ছে গিয়ে কী করতে পারি, এখান থেকে ব্যাখ্যা করতে পারি। এটা হচ্ছে এখানে মেইন থিম, গ্যাসের আণবিক গতিতত্ত্ব। তো এখানে আরেকটা হচ্ছে কি তোমাদের নতুন শব্দ, যেটা হচ্ছে ব্রাউনীয় গতি, সেটা হচ্ছে আমি একটু বলে দিই। ব্রাউনীয় গতি, তো ব্রাউনীয় গতিটা আসলে কি, এটাও তোমাদের নতুন শব্দ হতে পারে। তো ব্রাউনীয় গতিটা হচ্ছে গিয়ে আমরা যখন ধরো একটা তরল পাত্র আছে, এখন একটা তরল পাত্রের মধ্যে আমি ছোট ছোট খুবই হচ্ছে গিয়ে কি খুবই ক্ষুদ্র ক্ষুদ্র কঠিন পদার্থ আমি এটার মধ্যে রাখলাম, বা হচ্ছে কণা রাখলাম, অথবা অন্য কোনো লিকুইড পদার্থ হতে পারে। ধরো একটা লিকুইড পাত্র, এই পাত্রের মধ্যে অন্য কোনো পদার্থের আমি খুবই ক্ষুদ্র ক্ষুদ্র কণা আমি এটার মধ্যে রাখলাম। তাহলে এই তরল পাত্রের মধ্যে কি হচ্ছে গিয়ে কী করবে, এই কণাগুলো কি ছোটাছুটি করবে না এদিক সেদিক। তো ওই যে গতিটা, এই গতিটাকে আমরা হচ্ছে ব্রাউনীয় গতি বলি। মানে হচ্ছে কি নর্মালি এই গ্যাসের গতির মতোই, গ্যাস পাত্রে যেরকম গ্যাস কণাগুলো এদিক সেদিক ছোটাছুটি করে, তো এটা জাস্ট তরল পাত্রে অন্য কোনো কণা এদিক সেদিক ছোটাছুটি করতেছে, তো সেটাকে আমরা ব্রাউনীয় গতি বলতেছি, ঠিক আছে। তো তাহলে চলো এখন আমরা নতুন একটা অংশে চলে যাই। মানে আমরা এই যে গ্যাসের গতিতত্ত্বটা পড়লাম, এখন গ্যাসের গতিতত্ত্ব অনুসারে চাপের সমীকরণ, ঠিক আছে। একটা গ্যাস পাত্রে হচ্ছে গিয়ে গ্যাস পদার্থগুলো কেমন চাপ দিবে, ঠিক আছে, এই চাপের সমীকরণটা এখন হচ্ছে আমরা আগে দেখব। তো এটা হচ্ছে কি আমি তোমাদের হালকা একটু প্রমাণও করে দেখাতে চেষ্টা করব, যদি প্রমাণ কোনো ম্যাটার না, মানে তোমাদের হচ্ছে প্রমাণ কোথাও আসবে না, জাস্ট আমি আর কি একটু আইডিয়া দিচ্ছি। ধরো এটা হচ্ছে কি তোমার একটা টিডি পাত্র, মানে হচ্ছে কি গ্যাস পাত্র রাখার জন্য অবশ্যই তো টিডি পাত্র লাগবে, মানে আমি এখানে টিডি ইমেজটাই যুক্ত করতে চেষ্টা করছি। এখন ধরো একটা মোমেন্টে একটা গ্যাস হচ্ছে কি একটা গ্যাসের অণু যে কোনো দিকে ছোটাছুটি করতে পারে, ঠিক আছে। সে যে এক অক্ষ বরাবর গতিশীল হবে এরকম না, এক অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ যে কোনো দিকেও হইতে পারে, অথবা হচ্ছে র্যান্ডমলি একটা কর্নার বরাবর, ঠিক আছে। রুমের ধর হচ্ছে এটা একটা রুম, এই রুমের হচ্ছে গিয়ে কি ওই কর্নার বরাবর কেউ গতিশীল হচ্ছে, ঠিক আছে। তো যে কোনো দিকে গতিশীল হোক না কেন, আমরা কিন্তু হচ্ছে গিয়ে তার যে বেগ, এই বেগের এক অক্ষ বরাবর একটা উপাংশ আমরা কাউন্ট করতে পারি। ধরো তার বেগের এক অক্ষ বরাবর একটা উপাংশ আমরা কাউন্ট করতে পারি, ওই অক্ষ বরাবর একটা উপাংশ কাউন্ট করতে পারি, আর যেটা হচ্ছে আমরা এখানে দেখতে পারতেছি না জেড অক্ষ বরাবর আমরা তার একটা উপাংশ কাউন্ট করতে পারি, ঠিক আছে। ধরে নাও এটাই জেড অক্ষ, ঠিক আছে, একটা উপাংশ আমরা কাউন্ট করতে পারি। এখন গ্যাস অণুটা কিন্তু যাচ্ছিল এই দিকে, ঠিক আছে, গ্যাস অণুটা যাচ্ছিল এই দিকে। এখন আমি যদি প্রাথমিকভাবে একটা অক্ষ চিন্তা করি, ঠিক আছে, ধরো এক্স অক্ষ বরাবর যদি আমি তার হচ্ছে উপাংশ নেই, ঠিক আছে, একটা নির্দিষ্ট কোণে তো সে যাচ্ছে, তাই না। এখন এক্স অক্ষ বরাবর যে উপাংশটা আমরা এটা কিন্তু কাউন্ট করতে পারি
কোণের মান থেকে, যে ভেক্টরে আমরা পড়ছি যার উপাংশ তার cos থিটা, কিন্তু আমরা এখানে উপাংশ আর ওইরকম থিটা দিয়ে কাউন্ট করতেছি না। ধরো তার যে উপাংশটা x অক্ষ বরাবর সেটাকে আমি ধরলাম হচ্ছে bx, ঠিক আছে। এখন যেতে যেতে কিন্তু এই যে গ্যাসটা যদিও এদিকে যাচ্ছিল, আমরা x অক্ষ বরাবর হচ্ছে উপাংশ নিচ্ছি, মানে আমরা s ইকুয়াল বিটি যে সূত্রটা মাথায় রাখবো, s ইকুয়াল বিটি। এখানে হচ্ছে গিয়ে আমি যদি চিন্তা করি যে সরণ, ঠিক আছে, এই সরণের ব্যাপারটা হচ্ছে গিয়ে কি বেগের সাথে কিন্তু রিলেটেড। আমি বেগ যে অক্ষ বরাবর কাউন্ট করতেছি সরণটাও কিন্তু সেই দিক বরাবরই হবে, বা বেগের উপাংশ যেদিকে আমি নিচ্ছি আমার হচ্ছে গিয়ে কি সরণটাও কিন্তু সেই দিকেই হবে। তো আমি যেহেতু হচ্ছে গিয়ে এই পাত্রটার x অক্ষ বরাবর আমি উপাংশ নিচ্ছি, তার মানে যে সরণটা, ঠিক আছে, এই সরণটাও কিন্তু আমি x অক্ষ বরাবর কাউন্ট করবো s ইকুয়াল বিটি সূত্রে। তো আমরা এর আগে হচ্ছে আরেকটা ব্যাপার এখান থেকে ক্লিয়ার করে নিই। এই যে পাত্রটা, এই পাত্রটাকে আমি ধরলাম হচ্ছে প্রত্যেকটা যে হচ্ছে কি দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা হচ্ছে কি l, পাত্রের প্রত্যেকটা বাহু, এই বাহু সমান হচ্ছে তোমার স্মল l আমরা ধরে নিলাম। তাহলে এটা যে আয়তন, পাত্রটার যে আয়তন, এই আয়তনটা সমান কত হবে বলো তো? অবশ্যই l কিউব, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, ঠিক আছে। তো এই ব্যাপারটা হচ্ছে শুরুতেই আমরা ধরে নিলাম এরকম শেপের একটা পাত্র। এখন যদি এই যে গ্যাস অণুটা যেটা হচ্ছে কি যাচ্ছিল কর্নার বরাবর যাচ্ছিল, আমরা যেহেতু হচ্ছে x অক্ষ বরাবর বেগের উপাংশ নিচ্ছি, তো আমরা সরণটাও নিব x অক্ষ বরাবর। তো x অক্ষ বরাবর যেতে যেতে যদি কোনো একটা মোমেন্টে ধরো এই পাত্রের এই পয়েন্টে এসে হচ্ছে ধাক্কা খাইলো, ঠিক আছে। আমরা এখন ধাক্কা বা সংঘর্ষ যে হয়েছে এটা কিন্তু আমরা স্থিতিস্থাপক সংঘর্ষ ধরে নিছি। তো অণুটা যাচ্ছিল হচ্ছে ধরো এইদিকে, তো সংঘর্ষের পর হচ্ছে গিয়ে কি যেহেতু স্থিতিস্থাপক সংঘর্ষ, তাহলে সেম বেগে হচ্ছে গিয়ে কি পিছনের দিকে আবার বেগ করবে। তো আমি যদি বলি তার এখানে ভরবেগের যে পরিবর্তনটা হয়েছে, এই ভরবেগের পরিবর্তনটা কত, তাহলে আমরা ভরবেগের পরিবর্তনটা পাবো ফাইনাল ভরবেগটা হচ্ছে তোমার, যেহেতু বেগ আমরা bx ধরে নিয়েছিলাম আর প্রতিটা কোণার ভর যদি থাকে m, তাহলে হচ্ছে শুরুতে ইনিশিয়াল ভরবেগ যেটা এটা ছিল হচ্ছে তোমার m bx, ফাইনালটা কিন্তু তার ডিরেকশন চেঞ্জ হবে মাইনাস m bx, ঠিক আছে। এখন আমি যদি বলি যে এখানে ভরবেগের পরিবর্তনটা কত, তাহলে ফাইনাল মাইনাস ইনিশিয়াল, তাহলে ফাইনালটা হচ্ছে আমরা শুরুতে যেদিকে যাচ্ছিল এই দিকের ব্যাগটাকে আর কি আমরা পজিটিভ ব্যাগ ধরতেছি, ঠিক আছে। এটা ভেক্টরের সাপেক্ষে তুমি যে কোনো ওই দিকেরটাকেও পজিটিভ ধরতে পারো অথবা উল্টার দিকেরটাকেও পজিটিভ ধরতে পারো, ঠিক আছে, এটা কোনো ম্যাটার না। তো আমি যদি বলি হচ্ছে কি এখানে তাহলে ভরবেগের পরিবর্তন যেটা ডেল পি, এই ভরবেগের পরিবর্তনটা হচ্ছে মাইনাস এম বিএক্স, তারপরে মাইনাস মানে এইটা মাইনাস এইটা, তার মানে মাইনাস দুইটা হবে, মানে মাইনাস 2m bx, এটা হচ্ছে তোমার ভরবেগের পরিবর্তন। এখন এখানে তো অবশ্যই একটা ফোর্স, কিন্তু এই যে দেয়াল কিন্তু গ্যাসের কণাকে অবশ্যই একটা ফোর্স দিচ্ছে। এই ফোর্সের ফলেই কিন্তু তোমার কি হয়েছে, ভরবেগের পরিবর্তন হয়েছে। কারণ আমরা জানি যে ভরবেগের যে পরিবর্তন এটা বল ব্যতীত সম্ভব না। নিউটনের দ্বিতীয় সূত্রটাই ছিল এরকম যে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, ঠিক আছে। তাহলে বল ছাড়া তো অবশ্যই ভরবেগের পরিবর্তন হয় নাই, তো ভরবেগের পরিবর্তন আমরা এটা দেখতেছি। এখন আমি যদি বলি গড় বল, এটা তো অবশ্যই একটা ফোর্স কিন্তু লাগছে। এখন আমরা ধরো হচ্ছে গিয়ে কি যেহেতু সংঘর্ষের টাইম কতটুকু এখানে আমরা ছিল সেটা আমরা জানি না, আমরা ধরে নিচ্ছি যে এখানে গড়ে কতটুকু বল প্রয়োগ করতেছে এটা আমরা হচ্ছে গিয়ে বের করব, ঠিক আছে। এটা মিন করতেছে ধরি যে গ্যাস অণুটা এদিকে যাচ্ছিল, তারপর এদিকে আসছে মানে ধাক্কা খাইছে, তো এইদিকে যাইতে হচ্ছে কি ধরো এখান থেকে যখন বিচ্ছিন্ন হয়ে গেছে, জাস্ট ধাক্কা খেয়ে এখান থেকে বের হয়ে গেছে, এইখান থেকে আমি টাইম কাউন্ট করতেছি। তাহলে হচ্ছে কি এই দেয়ালের জন্য আমি কতটুকু গড়ে কতটুকু বল প্রয়োগ করছে এই গ্যাস অণুর উপর সেটা আমি আর কি বের করতে চাচ্ছি। তাইলে যখনই ধাক্কা খেয়ে এখান থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে তখন সে কিন্তু আবার এইদিকে আসা লাগছে, ঠিক আছে। কি পরিমাণ পথ ট্রাভেল করে আসছে, এল পরিমাণ পথ ট্রাভেল করে আসছে, যেহেতু বাহু ছিল এল। তারপরে আবার কিন্তু সে এল পরিমাণ পথ ট্রাভেল করে এই দেয়ালে আবার গেছে, ঠিক আছে। তার মানে এল পরিমাণ আসছে, এল পরিমাণ গেছে, তার মানে হচ্ছে টু এল পরিমাণ পথ ট্রাভেল করে এখানে এসে আবার ধাক্কা খাইছে, আবার এই দেয়ালটাকে একটা বল দিছে। তো বল যখন দিল এখান থেকে সে আবার বিচ্ছিন্ন হয়ে আবার এল পরিমাণ আসলো, আবার এল পরিমাণ গেল, মানে আবার 12 পরিমাণ পথ ট্রাভেল করে আবার হচ্ছে গিয়ে কি ধাক্কা খেলো। তার মানে প্রতি 2l পরিমাণ পথ ট্রাভেল করার সময় পর পর এই দেয়ালটাকে হচ্ছে গিয়ে ধাক্কা দিচ্ছে, ঠিক আছে, একটা নির্দিষ্ট বলে। এখন এই ধাক্কার জন্য যে বলটা দিচ্ছে সেটাকে আমি গড় বল হিসাবে কাউন্ট করি। গড় বল আমরা হচ্ছে গিয়ে কি এট এ টাইম কতটুকু বল দিচ্ছে সেটা আমি ধরো বের করতেছি না, আমি বের করতেছি হচ্ছে গিয়ে কি গড় বল, মানে গড়ে কতটুকু বল পরিমাপ প্রয়োগ করতেছে। ব্যাপারটা এরকম, ধরো তুমি এখান থেকে হচ্ছে গিয়ে এটা তোমার হচ্ছে বাসা থেকে এখানে আসো, আবার এখানে যাও, ধরো তোমার 2 দিন লাগে। এখন তুমি বাসা থেকে হচ্ছে তুমি 200 টাকা নিয়ে আসো, আবার আসলা, একদিন পর আবার গেলা। তার মানে আমি যদি তোমাকে বলি
তোমাকে বাসা থেকে গড়ে প্রতিদিনে কত টাকা দেয়, তাহলে 100 টাকা করে না, এট এ টাইম কিন্তু তোমাকে 200 টাকা দিচ্ছে, এট এ টাইম কত টাকা দিচ্ছে 200 টাকা। কিন্তু আমি যদি বলি গড়ে, ঠিক আছে, গড়ে হচ্ছে তোমার 100 টাকা পার ডে, কারণ যে তুমি একদিন আসলা একদিন গেলা, 2 দিন পর আবার হচ্ছে কি 200 টাকা নিলা, আবার আসলা আবার গেলা, 2 দিন পর আবার 200 নিলা। তো এই হিসাবে আর কি আমরা কাউন্ট করতেছি। তাহলে আমি যদি বলি গড় বল কত, তাহলে গড় বল হচ্ছে গিয়ে আমাদের কি পরিমাণ ভরবেগের পরিবর্তন হয়েছে, কি পরিমাণ ভরবেগের পরিবর্তন হয়েছে আর তোমার টাইম কতটুকু লাগছিল, ঠিক আছে। তাহলে আমাদের ভরবেগের পরিবর্তন আমরা দেখছি -2 m bx, আর তোমার হচ্ছে টাইম লাগছিল, আমি যদি বলি যে এস ইকুয়াল বিটি সূত্র থেকে তুমি যদি বের করো, তাহলে হচ্ছে তোমার সরণ ছিল 12 আর হচ্ছে কি বেগ ছিল তোমার কি বলো তো bx। তাহলে আমি যদি বলি টাইমের ব্যাপারটা, তাহলে টাইম ইকুয়াল হচ্ছে গিয়ে 2L/bx, ঠিক আছে। তাহলে তুমি যদি এখানে টাইমের জায়গায় 12/bx বসায় দাও, তাহলে 12টা নিচে চলে আসবে আর bxটা উপরে উঠে যাবে, ঠিক আছে। তাহলে তোমার গড়ে এতটুকু বল দিচ্ছে। 2 কাটাকাটি, তাহলে চলো আমরা দেখি বলের পরিমাণটা কাউন্ট করে ফেলি। তাহলে 2 কাটাকাটি, তাহলে m bx²/L, তার মানে হচ্ছে তোমার ওই যে দেয়াল, এই দেয়াল গ্যাসের অণুগুলাকে প্রতিটা অণুকে, এটা কিন্তু আমরা একটা অণুর জন্য কাউন্ট করছি, এত পরিমাণ বল প্রদান করে থাকে। নেগেটিভ নেগেটিভ জাস্ট রিঅ্যাকশনের জন্য আমরা মডুলাস মানটা ধরো হচ্ছে জাস্ট কাউন্ট করতেছি। তাহলে গড় বল এফ, ঠিক আছে, এটা হচ্ছে কি প্রতিটা অণুর জন্য। এখন যদি তোমার হচ্ছে গিয়ে এখানে n সংখ্যক অণু থাকে, তাহলে এখানে বলের পরিমাণটা কত হবে, অবশ্যই হচ্ছে গিয়ে n সাথে গুণন হবে, ঠিক আছে। এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। তো আমরা এটা ফোর্সটা কাউন্ট করলাম। এখন ফোর্সের পরে যদি আমরা হচ্ছে চাপের ব্যাপারে যাই, ঠিক আছে, এই গ্যাস পার্টটা ধরো n সংখ্যক কি আছে অণু আছে। এখন আমি যদি চাপের কাছে যাই, নতুন একটা পেজ অ্যাড করে ফেলি, তাহলে টোটাল যদি আমি বল বলি, টোটাল বল n সংখ্যকের জন্য, ঠিক আছে, n সংখ্যক অণু যদি এখানে থাকে, তাহলে n সংখ্যক অণুর জন্য তোমার বল দেখো mb²/L, m bx²/L, এটা ছিল হচ্ছে জাস্ট একটা অণুর জন্য। তাহলে এটার সাথে আমার কি হবে n সংখ্যক গুণন হবে যদি এই পাত্রে n সংখ্যক পরমাণু বা অণু থাকে, ঠিক আছে, অণু আছে। তো ধরো হচ্ছে কি আমাদের প্রেসার যদি এখন আমরা কাউন্ট করি, প্রেসারের সূত্রটা যেন কি বলতো বল বাই ক্ষেত্রফল। তাহলে আমরা বল পাইছি এটা, তাহলে n m bx²/L, এটা ছিল বল। এটাকে যদি আমি হচ্ছে এরিয়া দ্বারা কাউন্ট করি, ঠিক আছে, এই দেয়াল যেটা মানে যে দেয়ালে আসছে ধাক্কা খাইছিল, ঠিক আছে, আমি যদি হচ্ছে বলি যে এটা টোটাল এরিয়া কত, তাহলে এরিয়া কত হবে L²। দেখো এখানে হচ্ছে আমরা পাত্রের এরিয়া কেন নিচ্ছি, এই যে দেয়াল এই কোণাটাকে যে পরিমাণ বল দিচ্ছে, ঠিক আছে, কোণাটাও কিন্তু সেম পরিমাণ বল থাকে দিবে, ঠিক আছে, নিউটনের তৃতীয় সূত্র অনুসারে, ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল অনুসারে। তাহলে একটা কণা যদি এত পরিমাণ বল দেয় এই দেয়ালে, তাহলে তোমার n সংখ্যক কণা যদি থাকে, তাহলে n সংখ্যক কণা বল দিবে তোমার হচ্ছে কি n × m bx²/L। আর এর ফলে যে চাপের সৃষ্টিটা হবে, তাহলে হচ্ছে কি আমাদের পাত্র যেটা, পাত্রের কোন দেয়ালে সে হচ্ছে গিয়ে এই বলটা দিচ্ছে, এই সকল দেয়ালের হচ্ছে তোমার কি ক্ষেত্রফল। তাহলে আমরা এখানে ধরে নিয়েছিলাম যে হচ্ছে গিয়ে কি এই দেয়ালটা আমরা কাউন্ট কিন্তু করছিলাম, তাহলে এই দেয়ালের যে পুরো অংশেই কিন্তু হচ্ছে ধাক্কা দিচ্ছে, তাহলে এই পুরাটার ক্ষেত্রফল হচ্ছে L², যেহেতু হচ্ছে একদম বড় আকার শেপ। তাহলে এটা হচ্ছে তোমার ফোর্স, প্রেশার। তাহলে আমরা প্রেশারের ব্যাপারটা এখান থেকে কাউন্ট করে ফেললাম। এখন এই প্রেশারটাকে আমরা এরকমভাবে লিখতে পারি P = n × m, ঠিক আছে, এটাকে আমরা কি বলতে পারি n × m হচ্ছে টোটাল ভর, মানে এই mটা কিন্তু হচ্ছে তোমার কি একটা কণার ভর, ঠিক আছে। তাহলে তোমার যদি এরকম n সংখ্যক কণা থাকে, তাহলে n সংখ্যক কণার জন্য হচ্ছে তোমার কি w তুমি কাউন্ট করতে পারো, যে হচ্ছে w bx²। তোমাদের বইয়ে কিন্তু ক্যাপিটাল এম দিয়ে এই বরটাকে প্রকাশ করছে। তো ক্যাপিটাল এম দিয়ে আমরা বেশিরভাগ সময় আণবিক বর বুঝি, সেজন্য আমি আর ক্যাপিটাল এমে যাচ্ছি না, আমি ডাব্লিউ লিখলাম, ঠিক আছে। আর নিচে হচ্ছে তোমার কি L3, যেটা হচ্ছে ভলিউম, যেহেতু ঘনক শেপের বস্তুটা ছিল, তাহলে L × L² মানে L3, যেটাকে আমরা ভলিউম বলতেছি। তাহলে এটা কিন্তু আমরা জাস্ট x অক্ষ বরাবর গতিশীল ধরে, ঠিক আছে, বা x অক্ষ বরাবর উপাংশের জন্য আমরা এই প্রেশারটা কাউন্ট করছি। এখন এই পাত্রটা কিন্তু হচ্ছে গিয়ে কি জেট অক্ষ বরাবর যে একটা তল ছিল বা হচ্ছে অয় অক্ষ বরাবর যে একটা তল ছিল, ওই তলেও কিন্তু তোমার কি করতেছিল ফোর্স কিন্তু দিচ্ছিল, আর সেই ফোর্সের ফলেও কিন্তু কি হয়েছিল প্রেশার ক্রিয়েট হয়েছিল। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি প্রত্যেকটা অংশেই, যেহেতু পাত্রের সব দিক দিয়ে কণাগুলো সমপরিমাণ প্রেশার ক্রিয়েট করে, তো আমরা বলতে পারি x অক্ষ বরাবর যে প্রেশার, ওই অক্ষ বরাবরও সেম প্রেশার, জেড অক্ষ বরাবরও কি সেম প্রেশার। তার মানে আমরা এখানে হচ্ছে গিয়ে কি এই অংশটা যে পাইছি এটা কিন্তু x অক্ষ বরাবর জন্য আমরা কাউন্ট করছি। তাহলে আমরা বলতে পারি px py সমান হচ্ছে তোমার pz, মানে প্রত্যেকটা অংশে গিয়ে
এই পরিমাণ চাপই ক্রিয়েট হবে, ঠিক আছে। তাহলে আমরা এই যে ডাব্লিউ বাই বি গুণন হচ্ছে গিয়ে বি এক্স স্কোয়ার যেটা আমরা লিখছিলাম, এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর টোটাল হচ্ছে ফোর্স চাপ। তো তুমি যদি হচ্ছে ওয়াই অক্ষ বরাবরটা কাউন্ট করো তাহলে হচ্ছে তোমার কি বি ওয়াই স্কোয়ার হবে। তার মানে আমরা এখানে বলতে পারি বি এক্স স্কোয়ার সমান হচ্ছে তোমার বি ওয়াই স্কোয়ার, আর জেডেরটার জন্য তোমার কি হবে বি জেড স্কোয়ার, ঠিক আছে। তো আমরা হচ্ছে কি এখান থেকে একটা ব্যাপার নিয়ে আসতে পারি যে এক্স অক্ষ বরাবর রূপাংশ এত স্কোয়ার সমান হচ্ছে কি ওয়াই অক্ষ বরাবর রূপাংশ এত স্কোয়ার, মানে এই ভ্যালুগুলো সেম হবে। তার মানে হচ্ছে কি আমরা বিএক্স সমান হচ্ছে বিওয়াই সমান হচ্ছে বিজেড বলতে পারি। তার মানে আমরা বলতে পারি যে কণাগুলো আছে, মানে সবগুলা কণার জন্য যদি আমি চিন্তা করি তাহলে এক্স অক্ষ বরাবর যে বেগের উপাংশ এটা হবে ওয়াই অক্ষ বরাবর বেগের উপাংশ সমান হচ্ছে কি জেড অক্ষ বরাবর বেগের উপাংশ। তো আমি যদি এখন বলি টোটাল বেগটা তাইলে কত, এটা কিন্তু আমরা এক্স অক্ষ বরাবর বেগটা নিয়েছিলাম। তাহলে আমি যদি বলি টোটাল যে বেগ, ঠিক আছে, ভেলোসিটি, এই ভেলোসিটিটা কত হবে, তাহলে বেগ হচ্ছে তোমার বি এক্স স্কোয়ার প্লাস হচ্ছে তোমার কি বি ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে তোমার বি জেড স্কোয়ার। এটাকে আমরা কি করি রুট ওভার করে আমরা হচ্ছে বেগের ভ্যালুটা পাই, ঠিক আছে। তো আমাদের যেহেতু এখানে বি এক্স স্কোয়ার বি ওয়াই স্কোয়ার সমান বি জেড স্কোয়ার, তাহলে আমরা ইচ্ছা করলে কি লিখে ফেলতে পারি একসাথে, মানে সবগুলাকেই জাস্ট যোগ করে দিতে পারি, মানে হচ্ছে আমাদের 3 বি এক্স স্কোয়ার বলে ফেলতে পারি। তাহলে ব্যাপারটা 3 বি, এটা হচ্ছে বি স্কোয়ারের ভ্যালুটা লিখো, তাহলে বি স্কোয়ার সমান হচ্ছে তোমার 3 বি এক্স স্কোয়ার, এই ব্যাপারটা তুমি লিখতে পারো। আমরা যেহেতু এখানে ধরে নিলাম যে প্রত্যেকটা দেয়ালের যে প্রত্যেকটা তল প্রত্যেকটা অংশে হচ্ছে প্রেশার ভ্যালু সেম হবে, তো আমি যদি জাস্ট হচ্ছে গিয়ে এক্স অক্ষ বরাবর বা এক্স তল মানে এক্সের ডিরেকশনে যে তলটা ছিল এই তলে যদি হচ্ছে প্রেশারটা কাউন্ট করে ফেলতে পারি তাহলে তো আমি হচ্ছে কি সব দেয়ালের জন্য প্রেশার পেয়ে যাব, ঠিক আছে, যেহেতু সবগুলা দিয়েই আমাদের হচ্ছে কি প্রেশারটা সেম। তো আমরা এখানে দেখতেছি পি এক্স যেটা মানে এক্স তল বরাবর যে হচ্ছে প্রেশারটা সেটা হচ্ছে ডাব্লিউ বি এক্স স্কোয়ার বাই বি, আর আমরা এখান থেকে হচ্ছে কি যে বি এক্স স্কোয়ারের সাথে বি মানে টোটাল যে কোনো একটা মোমেন্টে যদি আমাদের গ্যাসের যে কণাটা ওই কণাটার বেগ যদি বি থাকে, ঠিক আছে, তাহলে বি স্কোয়ার সমান আমরা 3 বি এক্স স্কোয়ার আমরা পাইছি, ঠিক আছে। মানে কোনো একটা মোমেন্টে ধরো ওই যে কণাটা যে ছোটাছুটি করতেছিল আমরা কিন্তু বি এক্স ধরে নিয়েছিলাম কি বলতো এক্স অক্ষ বরাবর বেগের উপাংশ, আর কণাটার যে বেগ সেটা কিন্তু হচ্ছে তোমার একটা অন্য ভ্যালু থাকতে পারে যেটাকে হচ্ছে আমরা এখানে বি কনসিডার করতেছি, ঠিক আছে। বি বেগে হচ্ছে কণাটা ছোটাছুটি করতেছিল, আমরা এক্স অক্ষ বরাবর উপাংশ নিচ্ছি বি এক্স, ওয়াই অক্ষ বরাবর উপাংশ নিলে আমরা নিতাম হচ্ছে বি ওয়াই, জেড অক্ষ বরাবর উপাংশ নিলে আমরা পাইতাম হচ্ছে কি বি জেড। তাইলে আমরা কিন্তু এই যে কণার যে টোটাল বেগটা এই বেগটুকু কিন্তু এখানে আমরা ফাইন্ড আউট করে ফেললাম, ঠিক আছে। কীভাবে ফাইন্ড আউট করছি সেটা তো বুঝতে পারছো। আমি আবার একটু বলি, এটা হচ্ছে আমরা পাইছি এক্স অক্ষ বরাবর প্রেশার, তাহলে এক্স অক্ষ বরাবর প্রেশার যত অক্ষ বরাবরও তত জেড অক্ষ বরাবরও তত, তাহলে আমরা হচ্ছে গিয়ে এই যে জাস্ট পি এক্সের জায়গায় আমরা লিখছি ডাব্লিউ বাই বি বি এক্স স্কোয়ার, তাহলে ওয়ের জায়গায় লিখতাম কি ডাব্লিউ বাই বি বি ওয়াই স্কোয়ার, তো ডাব্লিউ বাই বি কাটাকাটি করে আমরা এটা লিখছি, ঠিক আছে। যেহেতু তিনটাই সমান তাহলে বেগ স্কোয়ার সমান আমরা ভেক্টরের যে ভ্যালু আমরা জানি যে ভেক্টরের ভ্যালু সমান আই স্কোয়ার প্লাস হচ্ছে গিয়ে কি জে স্কোয়ার প্লাস হচ্ছে গিয়ে কি কে স্কোয়ার, মানে এক্স ওয়াই এবং জেড সবগুলো অক্ষ বরাবর যে উপাংশগুলো থাকে সেগুলো হচ্ছে বর্গের সমষ্টি সমান হচ্ছে তোমার কি ভেক্টরের বর্গ, ঠিক আছে। যদি আমরা জাস্ট ভেক্টরের মান নির্ণয় করতাম মানে বেগের মান নির্ণয় করতাম তাহলে কিন্তু এখানে একটা রুট ওভার দেওয়া লাগতো, তো আমরা সেটা কেন লিখতেছি না কারণ আমরা এখানে বি এক্স স্কোয়ার, তো যেহেতু আমরা স্কোয়ার দরকার সেজন্য আমরা স্কোয়ার ফর্মেটে আর কি রাখতেছি, আর আমরা ফাইনালি এখানে বি এক্স স্কোয়ারের মানটাই বসাবো। তাহলে বি এক্স স্কোয়ারটাকে এখন আমরা লিখতে পারি বি এক্স স্কোয়ার যেটা সেটাকে আমরা লিখতে পারি বি স্কোয়ার বাই 3, মানে ওই গ্যাসের যে কণাটার বেগ যদি বি হইতো অ্যাকচুয়ালি তাহলে আমরা হচ্ছে বি এক্স স্কোয়ার সমান লিখতে পারি বি স্কোয়ার বাই 3, মানে বেগের কণার যে বেগ অ্যাকচুয়াল যে বেগ এই বি এক্স স্কোয়ার বাই 3, তার মানে আমরা এখানে ইচ্ছা করলে কি বসিয়ে দিতে পারি ডাব্লিউ বাই বি, আর হচ্ছে কি বি এক্স স্কোয়ারকে আমরা লিখতেছি বি স্কোয়ার বাই 3, ঠিক আছে। তো ডাব্লিউটা হচ্ছে আমরা কোন জায়গা থেকে যেন পাইছিলাম এম ইন্টু এন থেকে আমরা পাইছিলাম, এটা তুমি হচ্ছে কি ডাব্লিউ দিয়েও মাথায় রাখতে পারো অথবা আমরা মেইন যে সূত্রটা গ্যাসের গতি হচ্ছে যে মেইন সূত্রটা সেটা কিন্তু এনএম দিয়েই লেখা। তো আমরা কাটাকাটির জন্য মানে ইজিলি কাটাকাটি করার জন্য আমরা এখানে ডাব্লিউ দ্বারা রিপ্লেস করছিলাম, ঠিক আছে। তো চলো আমরা হচ্ছে ডাব্লিউ দ্বারা আপাতত রিপ্লেস না করি, পরে আমরা রিপ্লেস করবো না, ঠিক আছে। তাহলে এটা ছিল তোমার এম এন, এই স্মল এম যেটা এটা কিন্তু প্রতিটা কণার ভর, ঠিক আছে। তাহলে এম এন স্কোয়ার, আর বি যেটা এই বিটাকে এখন আমরা হচ্ছে বলতে পারি যে বেগ যেটা, ঠিক আছে, বেগটাকে আমরা এই গ্যাসের জন্য সি বলতেছি, নর্মালি বেগকে তো ভেলোসিটিকে আমরা বি দ্বারা প্রকাশ করি, তো এই অংশ এটাকে আমরা সি দ্বারা প্রকাশ করি আর কি। তো আমরা এখানে পাচ্ছি যে টোটাল প্রেশারটা, তাহলে দেখো এখন কিন্তু আর আমার পি এক্স লেখার দরকার নেই কারণ প্রত্যেকটা অংশ দিয়ে, ঠিক আছে, পি এক্সে হচ্ছে তোমার যে পরিমাণ প্রেশার দিচ্ছে
ওয়াই অক্ষ বরাবর হচ্ছে কি ওই তলেও তোমার সেম প্রেশার দিচ্ছে, জেড অক্ষ বরাবর বা ওই তলে হচ্ছে কি তোমার সেম প্রেশার দিচ্ছে। তার মানে এখন আর আমার আলাদা করে এটাকে আইডেন্টিফাই করার দরকার নেই, যেহেতু সব দিক দিয়ে আমার প্রেশার সেম। তাহলে পিএক্স কি আমি হচ্ছে কি পাত্রের প্রেশার বলতে পারি। তাহলে আমরা পাচ্ছি পি সমান এম এন বি স্কোয়ার বাই 3b। তো এখন আমরা আরেকটু কাজ করবো, এখানে এই বিটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে আমরা পাবো পিবি সমান 1/3 এম এন, আর ব্যাকটাকে আমরা বলছি হচ্ছে কি সি দ্বারা প্রকাশ করি, তাহলে সি স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো আমরা ফাইনালি কি পাচ্ছি, পিবি সমান 1/3 এম এন সি স্কোয়ার। এটা হচ্ছে আসলে আমাদের গ্যাসের গতিতত্ত্বের সূত্রটা। ঠিক আছে, তাহলে এই সূত্র থেকে এখন আমরা বাদ বাকি যত সূত্র এখান থেকে আমরা হচ্ছে প্রতিপাদন করব, বা এই সূত্রটা তুমি যদি মাথায় রাখতে পারো তাহলে বাদ বাকিগুলো তুমি নিজেই প্রতিপাদন করতে পারবা। ঠিক আছে, তাহলে মেইন সূত্রটা কি দেখো দাঁড়াচ্ছে, পিবি সমান 1/3 এম এন সি স্কোয়ার। দেখো এখানে কিন্তু তোমাদের প্রমাণগুলা কিন্তু মুখস্থ রাখার দরকার নেই। প্রমাণ কিন্তু কোনোভাবেই মুখস্থ রাখার দরকার নেই, জাস্ট এমনিতে এইগুলা মাথায় রাখো। ওকে, প্রমাণটা এমনিতেই জাস্ট একবার চোখ বলে রাখতে পারো, সূত্রটা হচ্ছে মেইন, তাহলে সূত্র মুখস্থ রাখবা। তাহলে এখন আমরা এই সূত্র ব্যবহার করে গ্যাসের যে বিভিন্ন ধরনের বেগ আছে, বেগ হচ্ছে আমরা পড়বো। তো বেগের জন্য আমাদের জাস্ট আরএমএস বেগ যেটাকে আমরা হলুদ করে কালার করে রাখছি, যে মূল গড় বর্গ বেগ, এটা হচ্ছে কি আসলে আমরা ভালো করে পড়বো। আর অন্যগুলো জাস্ট সূত্রটা মাথায় রাখলেই হবে, বা তিনটা কি সেটা আমাদের মাথায় রাখলে হবে। গড় বেগ দেখো আসলে কি বলতেছে, তুমি যদি হচ্ছে গিয়ে একটা পাত্রে ধরো তিনটা হচ্ছে গিয়ে কি আছে, অণু আছে, এখন তিনটা অণুর বেগ যোগ করে ধরো হচ্ছে কি প্রথমটার বেগ প্লাস হচ্ছে কি দ্বিতীয়টার বেগ প্লাস হচ্ছে তোমার তৃতীয়টার বেগ, এরকমভাবে তোমার যদি এন সংখ্যক থাকে, ঠিক আছে, তুমি এন সংখ্যক কণা ছিল, এন সংখ্যক কণার সবগুলার বেগ তুমি ধরে ধরে বের করছো। ঠিক আছে, এটার বেগ কত, ওইটার বেগ কত, সবগুলা বের করছো, বের করে তুমি এন দ্বারা ভাগ করছো। তো সেটাকে আমরা বলতেছি হচ্ছে তোমার গড় বেগ। তাহলে গড় বেগ জাস্ট এমসিকিউর জন্য আসতে পারে, একটা পাত্রে একটার বেগ 2 আর একটার বেগ 5 আর একটার বেগ হচ্ছে ধরো 12। তো সেই ক্ষেত্রে হচ্ছে তুমি সবগুলো যোগ করে জাস্ট এন দ্বারা ভাগ করে দিলে কি পাবা, গড় বেগ পেয়ে যাবা। তো এই গড় বেগের আসলে এরকমভাবে কোনো হচ্ছে মিনিং নেই বা হচ্ছে তাৎপর্য নেই, কারণ আমি একটা গ্যাস পাত্র যদি হচ্ছে সবগুলার গড় কাউন্ট করি, ঠিক আছে, তাহলে ফাইনালি আমরা পাবো 0। কীভাবে 0 পাবো, কারণ ধরো এই পাত্রে কিন্তু একটা মোমেন্ট, এইদিকে হচ্ছে গিয়ে কি একটা কণা গতিশীল, এইদিকেও একটা কণা গতিশীল, এইদিকে একটা কণা গতিশীল, এইদিকে মানে র্যান্ডমভাবে সব দিকেই কণা কী করতেছে, ছোটাছুটি করতেছে। তো আমি যদি হচ্ছে যখন বেগ যেহেতু ভেক্টর রাশি, তখন তার হচ্ছে গিয়ে কি যখন আমরা যোগ করতেছি সবগুলা, মানে উপরে যেহেতু যোগ করতেছি, তাহলে এইটার সাথে কিন্তু এটা নিউট্রাল হয়ে যাবে, কারণ যেহেতু ভেক্টর, তাহলে এটা ধরো 2ms ইনভার্সন বেগে গতিশীল ছিল এইদিকে, এটা যেহেতু উল্টা দিকে, তার মানে হচ্ছে কি আমাদের কিন্তু নেগেটিভ সাইনে ফাইনালি কি হয়ে যাবে, তোমার 0 হয়ে যাবে, মানে একে অপরকে নিউট্রাল করে দিবে ভেক্টরের জন্য। তো ফাইনালি আমরা সবগুলা মিলিয়ে কি পাবো, 0ই পাবো। তো এটার আসলে এরকম কোনো তাৎপর্য নেই, জাস্ট এমসিকিউর জন্য মাথায় রাখতে পারো। তো গড় বর্গবেগ, তো গড় বর্গবেগটা আসলে কি দেখো, আমরা যেহেতু এখানে জাস্ট মানগুলা নিয়েছিলাম, তখন সেজন্য কিন্তু পজিটিভ নেগেটিভ আমাদের কাউন্ট করতে হয়েছে। যখন আমরা গড় বর্গবেগ করবো, ঠিক আছে, ধরো হচ্ছে বিয়ন স্কোয়ার, এখন আমরা গড় করে গড় করবো আর কি, ঠিক আছে, বর্গ করে গড়, দেখো গড় বর্গবেগ মানে এখানেই কিন্তু সব কথা লুকায় আছে। গড় বর্গবেগ মানে আমরা বর্গ করব, বর্গ করে গড় করে দেবো, ঠিক আছে। তাহলে হচ্ছে আমাদের এখানে পাবো আমরা b1 স্কোয়ার প্লাস হচ্ছে তোমার b2 স্কোয়ার প্লাস হচ্ছে তোমার b3 স্কোয়ার, ঠিক আছে, করে আমরা জাস্ট হচ্ছে যদি n সংখ্যক আমরা এরকমভাবে করে থাকি, তাহলে আমরা এখন n দ্বারা ভাগ করে দেবো। তাহলে গড়, এটা হচ্ছে আমাদের গড় বর্গবেগ, ঠিক আছে। এগুলো জাস্ট এমসিকিউ এর জন্য। এখন আমাদের মূল গড় বর্গবেগ, আমরা এই যে গড় বর্গবেগটা কাউন্ট করছি, করে এটাকে এখন জাস্ট হচ্ছে যে আমরা বর্গমূল করি, তাহলে সেটা হচ্ছে আমাদের মূল গড় বর্গবেগ। তো এটা হচ্ছে কি আমাদের সব থেকে মানে রিলায়েবল আর কি। এইগুলো তো এটা প্রথমটা তো কোনো তাৎপর্য নেই, আমরা বললাম যে 0 হয়ে যায়। দ্বিতীয়টাও হচ্ছে কি আমাদের গ্যাসের যে পাত্রের কোণাগুলোকে যদি আমরা হচ্ছে এক্সপেরিমেন্ট করি, তাহলে এটার সাথে এতটা হচ্ছে রিলেট করা যায় না বা হচ্ছে কাছাকাছি হয় না। তো মূল গড় বর্গবেগ যেটা, যেহেতু আমরা এখানে বর্গ করে কি করছিলাম, গড় করছিলাম, তাহলে অবশ্যই হচ্ছে কি ভ্যালুগুলো অনেক বেশি চেঞ্জ হয়ে গেছে। তো মূল গড় বর্গবেগ হচ্ছে কি এই যে আমরা বর্গ করছিলাম, ফাইনালি এটাকে আমরা কি করে দেব, আমরা আবার রুট ওভারও করে দেব। যে কাজটা আমরা করছিলাম এক্সট্রা, ওই যে আমরা বর্গ করছিলাম, তো এটাকে আমরা হচ্ছে গিয়ে যদি আবার রুট ওভার করে দিই, মানে সেম জিনিসেই b1 স্কোয়ার প্লাস হচ্ছে তোমার b2 স্কোয়ার প্লাস হচ্ছে তোমার b3 স্কোয়ার, এরকম যদি তোমার n সংখ্যক পর্যন্ত যায়, আবার n দ্বারা আমরা ভাগ করে দিই, তাহলে সেটাকে আমরা বলতেছি হচ্ছে গিয়ে কি মূল গড় বর্গবেগ। তাহলে এটা হচ্ছে গিয়ে কিন্তু তোমরা অনেক সময়
মিনস বানাও যে এই শব্দটা মনে রাখা অনেক কষ্ট, বা হচ্ছে গিয়ে কি এটার মিনিং কি সেটা হচ্ছে কি তোমার বোঝার কষ্ট। তো এখান থেকেই কিন্তু এই সেম আগের শব্দটার মতো এটাকে ওই রকমভাবে ব্যাখ্যা করতে পারো। দেখো আমরা কি করতেছি, তুমি পিছন থেকে কাউন্ট করো, বা পিছন থেকে হচ্ছে তুমি চিন্তা করো। বেগ মানে আমরা বেগের মধ্যে আছি, বর্গ মানে হচ্ছে কি আমরা বেগগুলোকে কি করছি, বর্গ করছি, এই যে বেগ বর্গ করছি, ঠিক আছে। তারপর হচ্ছে গড়, গড় মানে হচ্ছে কি কি সবগুলা যোগ করে আবার এন দ্বারা ভাগ করা। তাহলে আমরা বেগে ছিলাম, বেগ বর্গ করছিলাম, এই যে বর্গ। তারপর হচ্ছে গড়ের জন্য আমি কি করছি, সবগুলাকে যোগ করে তারপর হচ্ছে আবার কি এন দ্বারা ভাগ করে দিচ্ছি, তাহলে গড় বর্গ বেগ হয়েছে। আবার মূল, মূল বলতে হচ্ছে রুট ওভার, যেটাকে আমরা বলতেছি রুট ওভার করে দিচ্ছি। তাহলে মূল গড় বর্গ বেগ, এই কথাটা কি আসলে অনেক কঠিন? কঠিন কিন্তু না, সূত্রের মাধ্যমে তুমি মাথায় রাখতে পারো। আর তোমাকে যদি ডেফিনেশন বলে, তোমরা ট্রল মেইনলি করো হচ্ছে ডেফিনেশনটার জন্যই মনে হয়, তো এখান থেকে কিন্তু মাথায় রাখতে পারো। দেখো যে মূল গড় বর্গবেগ, তাহলে আমরা বলতে পারি এরকম যে কোনো গ্যাস পাত্রের যে অণুগুলা আছে, অণুগুলার বর্গের, ঠিক আছে, অণুগুলার বেগের বর্গের, দেখো বেগকে আমরা কি করছিলাম, বর্গ করছিলাম, তাহলে অণুগুলার বেগের বর্গের মানকে আমরা কি করছি, গড় করছি, ঠিক আছে। তারপরে আবার রুট ওভার করছি, তাহলে আমরা ইজি করে বলবো যে হচ্ছে গিয়ে অণুগুলার বেগের বর্গের বেগের গড় মানকে বর্গমূল করলে যে মান পাওয়া যায় সেটা হচ্ছে গিয়ে কি বর্গমূলীয় গড় বর্গবেগ, ঠিক আছে। বা তুমি এটাকে আরো সুন্দর করে, মানে মেইনলি হচ্ছে কি কিভাবে মাথায় রাখতে পারো সেটা হচ্ছে কি আমি তোমাদের বলে দিলাম। আমি হয়তো ডেফিনেশনটা এত গোছায় লিখি নাই বা এখানে বলি নাই, তোমরা বাদ বাকিটা হচ্ছে গিয়ে বই থেকে রিলেট করে কিভাবে সুন্দর করে মাথায় রাখা যায় সেটা আর কি করবা, ঠিক আছে। ওকে, তাহলে চলো তারপর হচ্ছে আমাদের এখন এই যে আমাদের বর্গমূলীয় গড় বর্গবেগ, এটা কিন্তু এটা দিয়ে আমাদের মেজরিটি পার্সেন্ট ম্যাথ, বা আমাদের হচ্ছে গ্যাস পাত্রে যখনই তোমাকে বেগ কাউন্ট করতে বলবে, যখন কিছু উল্লেখ না থাকবে তখন কিন্তু আমরা এই বর্গমূলীয় গড় বর্গবেগটা আমরা কাউন্ট করবো। এটাকে CRMS দ্বারা প্রকাশ করা হয়। তো CRMS মানে রুট মিন স্কোয়ার, ঠিক আছে। তো এটার জন্য সূত্র আছে, আমরা সূত্রটা হচ্ছে গিয়ে পরবর্তী পেজে দেখবো। একটা হচ্ছে সর্বাধিক সম্ভাব্যতম বেগ, বা আমি হচ্ছে গিয়ে যদিও এখনো পড়াই নাই যে বেগের মানটা কত হবে বা সূত্রটা কত হবে, আমি এখান থেকে জাস্ট আবার লিখে দিই, এটা মাথায় রাখতে পারো। 3RT/m, এখানে কেন লিখছি আগেই, রুট ওভার আছে, এটা আমি বলে দিচ্ছি। তারপর হচ্ছে সর্বাধিক সম্ভাব্যতম বেগ, সর্বাধিক সম্ভাব্যতম বেগ হচ্ছে কি জাস্ট আমার হচ্ছে কি প্রবাবিলিটি, ঠিক আছে। আমি একটা হচ্ছে কণাকে ধরলাম, ধরে হচ্ছে কি আমি প্রেডিক্ট করছিলাম যে এত হইতে পারে, তো আমরা একটা নির্দিষ্ট ভ্যালু পাইতে পারি। তো এটা আর কি সর্বাধিক সম্ভাব্যতম বেগ। ধরো হচ্ছে কি মানে এটা নির্ণয় করার আগে আমরা হচ্ছে একটা সম্ভাব্য ধরে নিয়েছি আর কি, একটা ভ্যালু। ধরো তুমি হচ্ছে পরীক্ষা দিলা, তো তোমাকে আমি হচ্ছে বেশ কিছুদিন পড়াইছি, আমি হচ্ছে প্রেডিক্ট করছি বা হচ্ছে গিয়ে আমার মনে হয়েছে তুমি এত রেজাল্ট করতে পারো, ঠিক আছে। তাহলে রেজাল্টের আগে আমি কি বলবো, যেদিন রেজাল্ট হওয়ার কথা সেদিন সকালে আমি বলবো, বা এর আগে থেকেও বলতে পারি যে তুমি সম্ভাব্য এই রেজাল্টটা গেইন করতে পারো, ঠিক আছে। তো এরকম বেগের ভ্যালুটা, এটাকে আমরা বলতেছি সর্বাধিক সম্ভাব্যতম বেগ। তো এটা হচ্ছে তোমার 8RT/m, ঠিক আছে, পাই এম, আর রুট ওভার আছে, ওকে। এটা হচ্ছে তোমার সর্বাধিক সম্ভাব্যতম বেগ, এটা হচ্ছে 3RT/m। আর আমাদের হচ্ছে গিয়ে কি গড় বেগ যেটা, এটা তো আমরা পাইছি, এই গড় বেগটাকে আমরা এরকমভাবে কাউন্ট করতে পারি 2RT/m, এটার উপরে রুট ওভার আছে। তো এখানে হচ্ছে শুধুমাত্র আমরা আগেই বলছি, শুধুমাত্র আমাদের এটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট, মানে বর্গমূলীয় গড় বর্গবেগ, এটাই হচ্ছে আমাদের পরীক্ষায় আসবে, বা হচ্ছে যদি কোনো কিছু উল্লেখ না থাকে আমরা আসলে এই ভ্যালুটাই কাউন্ট করব। তাহলে অন্যগুলা কেন বললাম, কারণ অন্যগুলো অনেক সময় তোমাকে MCQ এর জন্য আসতে পারে, যে সর্বাধিক বেগ, মূল গড় বর্গবেগ আর হচ্ছে গড় বেগ, এগুলো আমার দরকার হচ্ছে কোনটা বড় কোনটা ছোট, বা হচ্ছে আমরা যদি কাউন্ট করি তাহলে কোনটার ভ্যালু বেশি পাবো কোনটার ভ্যালু কম পাবো। তাহলে দেখো এটা হচ্ছে 3RT/m, এটা হচ্ছে 2RT/m, এটা হচ্ছে RT/8/8RT/m। তাহলে সবগুলাতেই দেখো কিন্তু RT/m আছে, সবগুলাতেই কি আছে, RT/m আছে, যে RT/m, RT/m, RT/m। তো আমাদের হচ্ছে অন্য যে ভ্যালুটা, এই ভ্যালুটার উপরেই কিন্তু ডিপেন্ড করতেছে কোনটার মান বেশি হবে কোনটার মান কম হবে। তাহলে আমরা হচ্ছে 8/পাই যেটা, এই ভ্যালুটা কত হবে, কিন্তু 2 এর থেকে কিছুটা বেশি হবে, আর হচ্ছে কি তোমার কি 3 এর থেকে কিছুটা কম হবে। তো আমরা চলো দেখি একদম নির্ণয় করে ফেলি। 8/পাই মানে 3.14, তাহলে 2.54। তাহলে আমরা দেখতেছি এই যে এটার সাথে এটার যে হচ্ছে কি আরটির সাথে আছে তোমার 2.54, এটার সাথে আছে 3, এটার সাথে আছে 2, তার মানে সব থেকে বেশি কোনটা হবে, CRMS এর যে ভ্যালুটা এটা হবে সব থেকে বেশি, তারপরে হচ্ছে আরেকটু কম হবে সর্বাধিক সম্ভাব্যতম বেগ, আর হচ্ছে কি গড় বেগ হবে সব থেকে কম। তাহলে তোমাকে MCQ এর জন্য যদি কখনো আসে যে সম্পর্ক তৈরি করতে বলে বা অনুধাবনমূলক কোয়েশ্চেনের সম্পর্ক তৈরি করতে বলে, তাহলে এটা কিভাবে লিখবা, যে CRMS গ্রেটার দেন
সি আরএমএস গ্রেটার দেন সি প্রবাবিলিটি ভেলোসিটি বা প্রবাবল ভেলোসিটি, এটাকে মানে পিভি দ্বারা আমি জাস্ট প্রকাশ করছি, তুমি বাংলায় লিখে দিবা। আর হচ্ছে তোমার বইয়ে হচ্ছে কি তোমার ড্যাশ বা হচ্ছে কি ওইরকম বার দিয়ে প্রকাশ করে, গড়বেগকে আমি এভারেজ ভেলোসিটি ধরলাম সি এ। ঠিক আছে, বইয়ে কিন্তু এ দিয়ে যে প্রকাশ করছে এরকম না, মানে তোমরা নিজেদের ভাষায় নোট করো, আমি হচ্ছে আমার নিজের ভাষায় আর কি পড়াচ্ছি। ঠিক আছে, তাহলে এই হচ্ছে এই অংশগুলো গেল। এখন চলো হচ্ছে আমরা এই রিলেটেড ম্যাথ করে ফেলবো। তো ম্যাথ করার জন্য আমাদের যে গড়বেগ তো বললাম, মানে এগুলো যেখানে হচ্ছে কি এইগুলো আলোচনা করার কথা ছিল, ঠিক আছে, এইগুলো এখানে আলোচনা করে ফেলছি। এখানে জাস্ট বলে দেওয়ার উদ্দেশ্য, মানে এই স্লাইডটা জাস্ট আমি অ্যাড করছিলাম যে বলে দেবো যে এখানে আমি 4 ধরনের বেগ পড়াবো, তারপরে এই বেগের আলোচনাগুলো এখানে করতাম। ঠিক আছে, তো যেহেতু এখানে আলোচনা করে ফেলছি তাই তো এটা ডান, এটা কমপ্লিট হয়ে গেছে। মানে ওই জায়গায় আমি যে কথাগুলো বলছি এগুলো জাস্ট এখানে অ্যাড করে ফেলবা। মূল গড় বর্গ বেগ এগুলো আলোচনা করা হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এখন হচ্ছে আমাদের গতি তথ্য থেকে মূল গড় বর্গবেগ। তাহলে গ্যাসের গতি তথ্য আমরা কি পাইছি বলতো? পিভি ইকুয়াল 1/3 mn c স্কয়ার, পিভি ইকুয়াল 1/3 mn c স্কয়ার। তো আমি বেগ বলতে কি বলতেছি বলতো? আরএমএস বেগ কি বোঝাচ্ছি এখানে। তাহলে এটা যেহেতু বেগের মান ছিল, তাহলে এখান থেকে তো আমি বলি যে আরএমএস বেগের মানটা কত হবে, তাহলে আমাদের সি এর মানটা আর কি বের করতে হবে। ঠিক আছে, তাহলে সি এর মানের জন্য আমরা পাবো পিভি ইকুয়াল এম ইন্টু এন, যেটা ঠিক আছে এম ইন্টু এন, এটাকে কিন্তু কিছুক্ষণ আগে আমরা ডাব্লিউ দ্বারা রিপ্লেস করছিলাম। তাহলে 1/3 ডাব্লিউ সি স্কোয়ার। তাহলে সি এর ভ্যালুটা হবে তোমার 3, এই পাশে চলে আসবে, তাহলে 3 পিবি বাই হচ্ছে তোমার ডাব্লিউ রুট ওভার সমান তোমার সি। এটাকে আমরা সি আর এম এস বলতেছি, কিন্তু সি আর এম এস অলওয়েজ হয়তো আমি আর এম এস লিখবো না। তাহলে সি আর এম এস হচ্ছে তোমার 3 পিবি বাই ওয়েট, ওই পাত্রে কতগুলো হচ্ছে গিয়ে মানে কি পরিমাণ বর তোমার আছে। তাহলে আমরা হচ্ছে গিয়ে কি এই বিটা যদি আমি উপরে যদি বি দ্বারা ভাগ করে দিই, ধরো এখানে আমরা একটা বি দ্বারা ভাগ করে দিলাম, এখানে আমরা হচ্ছে একটা বি দ্বারা ভাগ করে দিলাম, তাহলে বর বাই আয়তন মানে হচ্ছে তোমার কি ডেনসিটি বা হচ্ছে ঘনত্ব। ঠিক আছে, তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে সি আর এম এস এর যে ভ্যালুটা হবে এটা হচ্ছে তোমার 3 পি বাই হচ্ছে ডেনসিটি, যেটাকে আমরা রো দ্বারা প্রকাশ করতেছি, তুমি ইচ্ছে করলে ডি দ্বারাও প্রকাশ করতে পারো, তোমাদের বইয়ে রো দ্বারা প্রকাশ করা। তাহলে রো আর কি লিখবা, নাহলে টিচার তুমি যদি ডি লিখো তাহলে হয়তো অনেক সময় টিচাররা বুঝবে না যে তুমি হচ্ছে গিয়ে কি এই যে ডেনসিটির পরিবর্তে যে তুমি এই যে রো এর পরিবর্তে যে তুমি ডি লিখছো, এটা হয়তো হচ্ছে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। তো এটা হচ্ছে আর কি এখানে মেইন থিম। তাহলে আমাদের হচ্ছে কি আরএমএস বেগের সূত্রটা কি? 3 পি বাই রো। তাহলে এটা গেল একটা ব্যাপার, একটা সূত্র। তো আমরা ইচ্ছা করলে এই পিবি যেটা ছিল, এই যে এখানে পিবি যেটা, এই পিবিটাকে তুমি যদি একটু রিপ্লেস করো, ঠিক আছে, আমরা ইচ্ছা করলে এরকমভাবে রিপ্লেস করতে পারি। আমরা তো একটা অলরেডি পাইছি, যে একটা কিন্তু আমরা এখানে দেখাইছি যে এক ধরনের সূত্রটা হতে পারে এরকম। তো চলো আমরা এক ধরনের সূত্র দেখি। তো তুমি পিবিটাকে যদি রিপ্লেস করো, ধর হচ্ছে কি ওই পাত্রে 1 মোল পরিমাণ গ্যাস ছিল, ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি 1 মোল। তুমি যে কোনো মোলের জন্য যদি কাউন্ট করো সূত্র কিন্তু ফাইনালি একটাই হবে, সূত্র সেমই হবে, আমরা ধরে নিচ্ছি আর কি 1 মোল। ধরো ওই পাত্রে 1 মোল পরিমাণ গ্যাস ছিল, তাহলে 1 মোল গ্যাসের জন্য আমি লিখতে পারি পিবি সমান, তাহলে ওয়েটটা কত হবে, যেহেতু 1 মোল পরিমাণ গ্যাস আমি ধরে নিছি, তাহলে এখানে হচ্ছে ডাব্লিউ এর পরিবর্তে এখন হবে ক্যাপিটাল এম। ঠিক আছে, মানে গ্যাসের যে আণবিক ভর, সেই আণবিক ভর ইন্টু সি স্কোয়ার। তো যেহেতু আমরা 1 মোল ধরে নিচ্ছি, তাহলে পিবি সমান আমি কি বলতে পারি? আরটি বলতে পারি। পিবি সমান আরটি, পিবি ক্যালেন আরটি এখান থেকে যেহেতু 1 মোল পরিমাণ, তাহলে পিবি সমান আর গুণন টি। তাহলে আরটি সমান হচ্ছে তোমার, আমরা টিটাকে পাশে নিয়ে আসি একসাথে, ওকে পরে আনি না হলে ঝামেলা হবে, এম সি স্কোয়ার। ঠিক আছে, তাহলে হচ্ছে তোমার সি স্কোয়ার সমান আমরা একটা ভ্যালু পাবো। তাহলে চলো আমরা সি যদি একসাথে লিখে ফেলি, তাহলে তোমার 3RT বাই ক্যাপিটাল এম। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমার আরটি দিয়ে মাথায় রাখা। তো সূত্রটাকে আমরা হচ্ছে গিয়ে 3p বাই রো এটা দিয়েও মাথায় রাখতে পারি, আবার হচ্ছে তোমার মানে এরকমভাবেও আমরা মাথায় রাখতে পারি। ঠিক আছে, তো দুইটাই হচ্ছে আমরা ইউজ করব যখন যে ইনফরমেশন দেওয়া থাকবে আর কি। তো দেখো কিছুক্ষণ আগে কিন্তু আমরা ওই যে সূত্রটা ইউজ করলাম 3RT/m, যেটা আমি বলছিলাম যে আমরা পরবর্তীতে হয়তো প্রমাণ করব, যে 3RT/m তোমাদের জাস্ট কম্পেয়ার করার জন্য আমি মুখস্থ লিখে ফেলছি। এখন কি বুঝতে পারছো যে 3RT/m কোন জায়গা থেকে আসছে? তাহলে আমরা হচ্ছে গিয়ে সি আর এম এস বেগ, যেটা তোমাকে যদি হচ্ছে গিয়ে উল্লেখ না থাকে যে গড় বেগ নাকি হচ্ছে গিয়ে কি সম্ভবতম বেগ বা হচ্ছে গিয়ে তোমার মানে বেগের মান যদি মানে কথাটা যদি উল্লেখ না থাকে, বেগের নাম যদি উল্লেখ না থাকে, তাহলে অলওয়েজ আমরা আর এম এস বেগ নির্ণয় করবো। ঠিক আছে, তো আমরা যখনই আর এম এস বেগ নির্ণয় করবো, আর এম এস তুমি লিখতেও পারো বইয়ের জন্য, তুমি মানে যখন কোয়েশ্চেন অ্যান্সার করবা তখন তো লিখিয়ে দিবা। আর আমি যেহেতু এখানে আর এম এস বেগ বুঝেছি যেন লিখি নাই আর কি আগে। ওকে, তাহলে তুমি হচ্ছে অলওয়েজ আর এম এস বেগ বের করবা। তো আর এম এস বেগটা হচ্ছে তুমি যদি
তাপমাত্রার ইনফরমেশন দেওয়া থাকে, আণবিক বল দেওয়া থাকে, তাহলে 3RT/m, আর যদি চাপ ডেন্সিটি ইনফরমেশন দেওয়া থাকে তাহলে 3p/ρ। ঠিক আছে, তাহলে এই দুইটা সূত্র একদম টোটালি মাথায় রাখতে হবে। তো এই সূত্রের জন্য একটা সতর্কতা, যেটা মানে সবসময় যেটা আমরা ভুল করি, ঠিক আছে, নোট আকারে মাথায় রাখো, বা সতর্কতা 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 ঠিক আছে, সতর্কতার মধ্যে আমরা PV=nRT যখন সূত্রটা ছিল, সেই সূত্রগুলোতে কিন্তু আমাদের SI একক ইউজ করবো নাকি অন্য কোনো একক ইউজ করবো কোনো ম্যাটার ছিল না, কারণ আমরা বলছিলাম সূত্রগুলোকে আমরা অনুপাত আকারে সাজাতে পারি। তো আর হচ্ছে কি এই আর এর যে বেলুটা, আর এর বেলুটাও দুই ধরনের বেলু ছিল, একটা হচ্ছে 8.31 যেটা হচ্ছে তোমার SI এককে, আর একটা হচ্ছে তোমার লিটার ATM এককে 0.082। তো ওইটার সাথে কিন্তু আমরা হচ্ছে কনসিডার করে চাপের বেলু তোমার প্যাসকেল অথবা হচ্ছে ATM বসাতে পারতাম, ভলিউম যেটা এটা হচ্ছে তোমার লিটার অথবা মিটার কিউব বসাতে পারতাম, অনুপাত আকারে সাজালে আমরা অন্য মিলিলিটার বা অন্য যে কোনো এককেও ইউজ করতে পারতাম। কিন্তু এখানে কিন্তু যেহেতু বেগ একটা আলাদা ব্যাপার চলে আসছে, ঠিক আছে, তখন কিন্তু আমরা এখানে তারপর ডেন্সিটি আসছে, এখানে কিন্তু অবশ্যই আমাদের SI একক ইউজ করতে হবে। ঠিক আছে, এখানে আমরা কোন এককগুলো তাহলে ইউজ করবো, SI একক ইউজ করবো। তাহলে SI একক ইউজ করলে আমাদের আর এর যে ভ্যালুটা, এটা কত ইউজ করতে হবে, আর এই ভ্যালুটা ইউজ করতে হবে তোমার 3.81। ঠিক আছে, তারপর হচ্ছে তাপমাত্রা যেটা, এটা তো তোমার কেলভিনই, কেলভিন। তারপর হচ্ছে তোমার এম যেটা, এম এর এককটা কিন্তু অবশ্যই কেজি একক ইউজ করতে হবে। এটা হচ্ছে সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে এটা, কারণ এটাতেই আমরা হচ্ছে ভুল করি। কারণ আমাদের এই চ্যাপ্টার, তুমি রসায়নের কথা বলো বা এখানে বলো, ঠিক আছে, আমরা হচ্ছে কি শুরু থেকে সবসময় আণবিক ভর গ্রামে, ঠিক আছে, ইউজ করে অভ্যস্ত হয়ে গেছি। তো কেজিতে যে আসলে ইউজ করতে হবে এটা আমরা একদম টোটালি ভুলে যাই। তো এটা মোস্ট ইম্পর্ট্যান্ট, মানে খাতার মধ্যে এটা 3বার লিখে রাখো যে এখানে যে এম এর ভ্যালুটা, এটা অবশ্যই কেজি এককে হবে। ঠিক আছে, অবশ্যই কেজি এককে হবে। তারপর হচ্ছে ডেন্সিটি যেটা, তাহলে যেহেতু আমরা হচ্ছে কি ভলিউম মিটার কিউব এককে বসাচ্ছি, ওয়েট হচ্ছে তোমার কি কেজি এককে বসাচ্ছি, তাহলে তুমি ডেন্সিটি যদি কখনো ইউজ করার প্রয়োজন হয়, তাহলে ডেন্সিটিটা হচ্ছে অবশ্যই আমাদের কি কেজি পার মিটার কিউব ইউজ করবো, কেজি পার মিটার কিউব। ঠিক আছে, তো এই ব্যাপারগুলো কিন্তু এখানে আমাদের মাস্ট 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 মাথায় রাখতে হবে। ঠিক আছে, যে আমরা কোন একক ইউজ করব। তো সূত্র কিন্তু খুবই সিম্পল, হয় আমি এটা ইউজ করব, নয় এটা ইউজ করব, এটা তো কোনো ম্যাটার না। এককগুলা কিন্তু যাতে ভুল না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। ঠিক আছে, তো এখন আমরা এই রিলেটেড কিছু ম্যাথ করব, গ্যাসের বিভিন্ন ধরনের বেগ। তো আমরা হচ্ছে বেসিক কয়টা ম্যাথ আগে হয়তো করব,